রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ একটা মেয়ে পিছন থেকে জড়ায় ধরেছে। এই কে আপনি? আর আপনি আমাকে জড়ায় ধরেছেন কেন? ছাড়েন। তারপরেও মেয়েটা আমাকে ছাড়তেছে না, তাই আর না পারতে জোর করেই মেয়েটাকে ছাড়াতে হয়েছে। মেয়েটাকে ছাড়ানোর পর মেয়েটার চেহারার দিকে নজর পড়ল। মেয়েটার চোখগুলো লাল বর্ণের হয়ে আছে, মনে হয় অনেক রাত ধরে ঘুমায় না। এই মেয়ে, কে আপনি? আর আপনি এত রাতে এখানে কি করেন? আর এই জায়গায় তো কোনো ভালো মেয়েরা থাকে না। আপনাকে দেখে তো ভালো ঘরেরই মেয়ে মনে হয়। এক গাদা প্রশ্ন ছুড়ে মারলাম। আপনি ঠিকই বলেছেন, এই জায়গায় কোনো ভালো মেয়েরা থাকে না। আমি মেয়েটার কথা শুনে বুঝে গেছি মেয়েটা কি করে, তাই আর কথা না বলে সোজা হাঁটা দিলাম। মেয়েটা পিছন থেকে হাত ধরল। প্লিজ যাবেন না, আপনার যা ইচ্ছা হয় আমার সাথে করতে পারেন। অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছি, একটা কাস্টমারও পাচ্ছি না। আর আজকে কাস্টমার না পেলে আমার অনেক বড় সমস্যা হয়ে যাবে। মাত্র 2000 টাকা, আমার টাকাটা অনেক প্রয়োজন। আমি মনে মনে, মেয়েটাকে দেখতে তো তেমন একটা খারাপ না, বেশ সুন্দর দেখতে। ওকে নিয়ে যাই, আমার চাহিদাটাও পূরণ হবে, ওর সমস্যাটাও মিটে যাবে। চলেন আমার সাথে। পার্সোনাল গাড়ির সমস্যা দেখা দেওয়ার কারণে গ্যারেজে ঠিক করতে দিয়ে আসছি, তাই সিএনজি দিয়েই বাসায় যেতে হবে। একটা সিএনজি সিগন্যাল দিলাম বাসার উদ্দেশ্যে। গাড়ি পেয়ে গেছি। চলেন, যেতে যেতে আপনাদের সাথে পরিচিত হয়ে নেই। আমার নাম আকাশ। গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করি। মা বাবা ও একটা ছোট বোন আছে, তারা সবাই দেশের বাড়িতেই থাকে। আমার দেশের বাড়ি ঢাকা। আমি চাকরির ক্ষেত্রে চিটাগং থাকি, একা একটা ফ্ল্যাট নিয়ে থাকি। আর আমার সাথে যেই মেয়েটা কথা বলছে, ও হচ্ছে গল্পের নায়িকা। গল্পের নায়িকা সম্পর্ক সামনে পরে জানতে পারবেন। এবার গল্পে আসি। বাসায় আসার পর ওইদিকে একটা ওয়াশরুম আছে, আপনি ফ্রেশ হতে চাইলে ফ্রেশ হয়ে আসুন। সে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর আমার সামনে আসলো। আমি খাটেই বসেছিলাম। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মাহি। আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি এই লাইনে নতুন। হুম। আচ্ছা, আপনাকে দেখতে তো বেশ ভালো ঘরেরই মনে হয়, আপনি এই লাইনে কেন? পতিতাদের জীবনের নিজস্ব কোনো অধ্যায় থাকে না। সেম আমারও নেই। থাকলেও আপনি জেনে কি করবেন? তবে এটুকুই বলবো, প্রতি রাতে আমাদের বস্ত্র খোলার মাধ্যমে নতুন অধ্যায় তৈরি হয়। আচ্ছা, আমাকে যে কাজের জন্য নিয়ে আসছেন আমি তৈরি আছি, আপনি শুরু করেন। ওকে টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নেই, তারপর আস্তে আস্তে ওর বস্ত্রগুলো খুলতে থাকি। আমি ওকে জড়াই ধরি, তারপর আমরা আমাদের কাজে লিপ্ত হয়ে যাই। সে আমাকে তার সমস্ত শক্তি দিয়ে নিজের বাহুডোরে অবাধ্য করে নেয়। মাহি প্রচণ্ড রকমের ঘামছে সে, আর ব্যথার কারণে চিৎকার করে কান্না করতেছে। হঠাৎ একটা ফোনের আওয়াজ আসলো কানে। প্লিজ একটু ফোনটা ধরে কথা বলি, তারপর আপনি আবার আপনার কাজ করিয়েন। আচ্ছা ঠিক আছে। হসপিটাল থেকে মাহির মা ফোন দিয়েছে। হ্যালো মা, আমি কাজে আছি, আসতে সকাল হবে। মাহিমা, তোর ছোট ভাই বায়না ধরে বসে আছে তোর হাতে খাবে। তুই খাওয়াই না দিলে নাকি সে খাবে না। মা, তুমি রুহানকে দাও ফোনটা। রুহান মাহির ছোট ভাই, তার মাথায় টিউমার ধরা পড়েছে। ডাক্তার বলছে রুগীকে বাঁচাতে হলে দ্রুত অপারেশন করতে হবে, আর অপারেশনের জন্য 1 লাখ টাকা লাগবে। আপনারা টাকা তাড়াতাড়ি ব্যবস্থা করুন, না হয় রুগীকে বাঁচানো যাবে না। যেভাবেই হোক মাহি তার ভাইকে বাঁচাবে, কোনোভাবেই টাকা রোজগার করা সম্ভব হচ্ছে না। সে ছোট একটা বেতনে চাকরি করে, আর তা দিয়েই ছোট পরিবারটাকে সে চালিয়ে নেয়। মাহির বাবাও নেই, সে তাদেরকে ফেলে রেখে চলে গেছে। টাকা রোজগার না করতে পেরে মাহি তার নিজের অস্তিত্বকে বিসর্জন করে দেবে বলে ভাবে। সেখানে টাকার জন্য যায়। সবাই বস্ত্র খোলার কথাই বলে। যে করেই হোক তার ভাইকে বাঁচাতেই হবে। আপু, তুমি কোথায়? এই তো আমার লক্ষ্মী ভাইয়া, আমি একটা কাজে আসছি, আমি তাড়াতাড়ি চলে আসব, তুমি খেয়ে নাও। না, আমি তোমার হাতে খাবো। আমার লক্ষ্মী ভাইয়াটা বায়না করে না, আমি আসার সময় তোমার জন্য অনেকগুলো চকলেট নিয়ে আসব। তারপর মাহি তার ভাইকে বুঝিয়ে ফোন রেখে দেয়। আপনি শুরু করুন। আকাশ আবার সে তার কাছে ব্যস্ত হয়ে পড়ে। মাহির প্রচুর ব্লিডিং হচ্ছে। আকাশের সেদিকে কোনো আক্ষেপই নেই। কাজ শেষে আকাশ মাহির একটা খাম ধরিয়ে দেয়, আর সে ফ্রেশ হতে চলে যায়। এদিকে মাহি শোয়া থেকে উঠে দাঁড়ানোর শক্তিটা পর্যন্ত হারিয়ে ফেলেছে। এতটাই দুর্বল হয়ে পড়েছে তার শরীর। লোকটা পশুর থেকেও খারাপ। আরে আরে, কোথায় যাচ্ছেন? আরও কাস্টমার খুঁজতে হবে আমাকে। না,
আজকাল কারো কাছে যেতে হবে না। আমার আরও টাকার দরকার, না হয় আমার ভাইকে বাঁচানো যাবে না। কি হয়েছে তোমার ভাইয়ের? মাহি আকাশকে সবটা খুলে বলে। আপনি এমনি এমনি কেন টাকা দিতে যাবেন? আরে এমনি কে বললো? তাহলে মাহি ভাবতে লাগলো অনেক মানুষের কাছে না গিয়ে একজনের ভোগ নিবারণ করা অনেক ভালো। মাহির ভাইয়ের অপারেশনে টাকা দেবে, মাহি সেই কারণে আর না করেনি। তুমি এখানে শুয়ে ঘুমাও, সকালে ড্রাইভার তোমাকে হসপিটালে পৌঁছে দিয়ে আসবে। আর আমাকে অপারেশনের ডেটটা জানিয়ে দিও, আমি ড্রাইভারকে দিয়ে টাকাটা পাঠিয়ে দিব। শরীর অনেক দুর্বল, শোয়ামাত্রই ঘুমিয়ে পড়ে। মাহি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ড্রাইভারকে নিয়ে হসপিটালে রওনা দেয়। মাহি, যাওয়ার আগে কালকে যেখানে দাঁড়িয়েছিলা আজকে রাতেও ঠিক সেম জায়গায় দাঁড়িয়ে থাকবা। আমি গাড়ি দিয়ে গিয়ে নিয়ে আসব। হ্যাঁ। উত্তর দিয়ে বাসা থেকে বের হয়ে পড়ে। তারপর সে হসপিটালে গিয়ে মাহি, তুই এসে গেছিস? হ্যাঁ মা, রোহন কি করে? ঘুমাচ্ছে। আচ্ছা মা, তোর চোখ এমন ফুলা ফুলা লাগছে কেন? মা, সারা রাত জেগে কাজ করেছি তো তাই। মাহিমা, প্লিজ তুই আমাকে ক্ষমা করে দিস। আমি মা হয়ে তোদের জন্য কিছুই করতে পারছি না, আর তুই আমাদের জন্য কত কিছুই করছিস। দিনেও কাজ করছিস, আবার এখন নিজের ভাইকে বাঁচানোর জন্য রাতেও জব নিয়েছিস। কান্না করতে করতে কথাগুলো বলল মাহির মা। মা, তুমি এসব কি বলছো? আমি আমার মা ভাইয়ের জন্য করতে পারছি, এটা আমার জন্য কত গর্বের বিষয় জানো? আর আমি যাই করি আমার পরিবারের জন্য করছি। মা, রাতের কাজটা অনেক কষ্টের, তাই না রে? সারা রাত জেগে কাজ করতে হয়। না মা, তেমন কষ্টের না। আমার কাজ হচ্ছে খালি জিনিসপত্রের হিসাব রাখা। মা, তুমি কি শুধু কথাই বলবে? আমার অনেক ক্ষুধা লেগেছে, কিছু খেতে দাও না। মা, তুই হাত মুখ ধুয়ে নে, আমি খাবার নিয়ে আসছি। মাহি কেবিনে ঢুকে দেখে রোহান ঘুমিয়ে আছে। রোহানের মায়াবী চেহারাটা দেখার পর তার মনে হয়, আমি কোনো ভুল করিনি তো? আমি আমার মাশরুম ভাইটিকে বাঁচানোর জন্য নিজের সস্তিত্ব বিসর্জন দিয়েছি। মাহি রোহানের পাশে গিয়ে বসে বসে রোহানের কপালে একটা চুমু দেয়। রোহানের ঘুম ভেঙে যায়। আপু, তুমি আসছো? যা, তোমার সাথে কথা নাই। আমার সোনা ভাই, প্লিজ রাগ করে না। আর এই দেখ, তোর জন্য কতগুলো চকলেট নিয়ে আসছি। মাহি আসার সময় ড্রাইভারকে বলে গাড়ি সাইড করে দোকান থেকে কিছু চকলেট নিয়ে নেয় রোহানের জন্য। চকলেট পেয়ে মহা খুশি। রোহান মাহিকে সাথে সাথেই জড়িয়ে ধরে। আমার বেস্ট আপু। তারপর মাহি সারাদিন এভাবেই কেটে যায়। মাহি ঘড়ির দিকে চেয়ে দেখে 8টা বেজে আসছে। তার যেতে হবে। যাওয়ার আগে একটু ডাক্তারের সাথে কথা বলা দরকার, তার অপারেশন বিষয়ে। কারণ লোকটা তো বলেছেন উনি টাকা দেবেন। ডাক্তার 4 দিন পর অপারেশনের ডেট দেয়। মা, আমার টাইম হয়ে আসছে, আমার চলে যেতে হবে। তারপর রোহান এবং তার মা থেকে বিদায় নিয়ে মাহি ঘর থেকে বেরিয়ে পড়ে। সে তার নিজের গন্তব্যে পৌঁছে আকাশের অপেক্ষা করতে থাকে। অনেকক্ষণ পর একটা ব্ল্যাক কালারের গাড়ি সামনে দাঁড়ায়। কেউ একজন বলল, গাড়িতে ওঠো। মাহি গলাটা শুনে বুঝতে পারে যে সে আকাশ। তারপর সে গাড়িতে উঠে পড়ে। বাসায় আসার পর এই নাও, ফ্রেশ হয়ে এই ড্রেসটা পরে আসো। তোমাকে নিয়ে আসার একটু আগে ড্রেসটা কিনেছি। হাঁ করে তাকিয়েছে ড্রেসটা দেখে। বাহ, মানুষটা পাষাণ হলেও তার চয়েস আছে বলতে হবে। তারপর মাহি ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে আকাশকে কোথাও দেখতে পাচ্ছে না। যাক, এই সুযোগে একটু ঘরটা ঘুরে দেখা যাবে। কত সুন্দর করে গোছানো রুমগুলো। সে হাঁটতে হাঁটতে বারান্দায় যায়। সে বারান্দায় গিয়ে ভূত দেখার মতো চমকে ওঠে। পুরো বারান্দা ফুল দিয়ে ভরা। অনেক রকমের ফুল আছে। কিছু ফুল থেকে ঘ্রাণও বেরোচ্ছে। মানুষটা দেখতে বেশ শৌখিন। তারপর সে সমস্ত ফুলগুলো খুঁটে খুঁটে দেখতে থাকে। হঠাৎ আকাশ পিছন থেকে এসে, এই নাও কফি। মাহি চমকে ওঠে। চমকানোর কিছুই নাই তো, কফিটা নাও। মাহি কফিটা হাতে নেয়। কফিটাতে একটা চুমুক দিতেই বেশ অবাক হয়। বাহ, মানুষটা তো বেশ ভালো কফি বানায়। মানুষটার আর কি কি ভালো গুণ আছে তা কে জানে। মানুষটাকে নিয়ে মাহি যতই ভাবছে ততই অবাক হচ্ছে। বারান্দার একপাশে কিছু চেয়ারে রাখা আছে। দুজন সেখানেই বসে। আচ্ছা মাহি, তুমি কতদূর অবধি লেখাপড়া করেছো? ধুর, এই লোকের সাথে এখন কোনো কথা বলতে ইচ্ছে হচ্ছে না। একটু ফুলের গাছগুলো দেখছিলাম, তা আর দেখা হবে না। মাহির ফুল গাছ অনেক প্রিয়, কিন্তু ইচ্ছে না হলেও বলতে হবে, কারণ সে তাকে টাকা দিয়ে নিয়ে এসেছে। জি, আমি এই বছরে ইন্টারের ফাইনাল পরীক্ষার্থী ছিলাম। তারপর তারা আরও কিছু কথা বলে রুমে চলে আসে। মাহি এখন হালাল হবে, সে জানে। তবে তার মধ্যে
আগের দিনের চেয়ে ভয়টা একটু কম কাজ করছে, কারণ সে গতকাল এই তার স্বস্তিত্বকে বিলিয়ে দিয়েছে। একদিনে সে নিজেকে অনেকটাই মানিয়ে নিতে শিখেছে। মাহি খাটের উপর শুয়ে পড়ে। আকাশ তাকে কালকের মতো জড়িয়ে ধরে। তারপর আস্তে আস্তে তার সমস্ত কাপড় খুলে ফেলে। ফার্স্টে আকাশ তার কপালে একটা চুমু দেয়। তারপর সে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে। তার ঠোঁটের কাছে এসে আকাশ থেমে যায়। তারপর মাহির গোলাপি ঠোঁট দুটো নিচের করে নেয়। তারপর তারা তাদের আসল কাজে লিপ্ত হয়ে পড়ে। মাহি প্রচুর জোরে চিৎকার করে কান্না করছে, আর প্রচণ্ড রকমের ব্লিডিং হচ্ছে। মাহি আর ব্যথা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। আকাশ হঠাৎ দেখছে মাহি আর কোনো রেসপন্স করছে না। তারপর আকাশ থেকে ছেড়ে দিয়ে উঠে পড়ে। আকাশ আর ওই দিন মাহির সাথে কোনো কিছুই করে না। আকাশ টেনশনে পড়ে যায়। অনেক কষ্টে পানি দিয়ে আকাশ মাহির জ্ঞান ফেরায়। তারপর তাকে বলে, এখন কেমন লাগছে তোমার? মাহির জ্ঞান ফিরেছে ঠিকই, কিন্তু সে কোনো কথা বলতে পারছে না। মাহির এমন অবস্থা দেখে আকাশের অনেক খারাপ লাগছে। তার জন্য তো এমনটা হয়েছে। তারপর আকাশ একটা গ্লাসে সেলাই নিয়ে এসে চামচ দিয়ে অল্প অল্প করে মাহিকে খাইয়ে দিতে থাকে। অনেকক্ষণ পর মাহি একটু স্বাভাবিক হয়ে আসছে। এখন কেমন লাগছে তোমার? একটু ভালো লাগছে। তুমি একটু শুয়ে থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। তারপর তোমাকে ওষুধ খাইয়ে দিব। দেখবে ওষুধ খেলে অনেকটাই ভালো লাগবে। আমি খাবো না। চুপ করে থাকো তো, তুমি খাবে না, তোমার ঘাড় খাবে। যদিও মাহির খিদা লেগেছে, বিকালে তেমন কিছু খেয়ে আসেনি। আর হ্যাঁ বা না কিছুই বলেনি, কারণ মানুষটাকে এই 2 দিনে একটু হলেও আজ করতে পেরেছে। যে মানুষটা মুখ দিয়ে একবার যা বলে তাই করে। তারপর আকাশ একটা প্লেটে করে কিছু খাবার নিয়ে আসে। খাবারগুলো নিয়ে এসে আকাশ নিজের হাতে দিয়ে মেখে মাহির মুখের সামনে ধরে। আমাকে দেন, আমি খেতে পারবো। তোমার খাইতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি। মাহি আর না করে না, কারণ না করলে শুনবে না। মাহি এই প্রথম কোনো বাইরের মানুষের হাতের খাবার খাচ্ছে। তার কেমন একটা যেন অনুভূতি কাজ করছে। মানুষের প্রতি একটা ভালো লাগা কাজ করছে। মানুষটা যতই পাশান হোক না কেন, তার মধ্যে কিছু ভালো গুণ আছে। আকাশ থেকে খাওয়ানো শেষ করে ওষুধ খাইয়ে দেয়। তারপর আকাশ নিচে নিচে খেয়ে মাহির পাশে শুয়ে পড়ে। মাহির শরীর দুর্বল থাকার কারণে সে ঘুমিয়ে পড়ে, কিন্তু আকাশের ঘুম আসছে না। কিছুক্ষণ পর সে মাহির দিকে তাকিয়ে দেখে সে বিভোর করে ঘুমাচ্ছে। আকাশ মাহির ঘুমন্ত চেহারাটার দিকে তাকিয়ে সে নিজেই বেক্কেল বনে গেছে। ঘুমন্ত অবস্থায় একটা মানুষকে এত সুন্দর লাগতে পারে তা আকাশের কখনো জানা ছিল না। মনে হচ্ছে একটা বাচ্চা পরীর মতো ঘুমাচ্ছে। আকাশের মনে মাহির জন্য কিছুটা ভালো লাগা কাজ করে। মাহিকে দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। মাহির সকালের আগে ঘুম ভেঙে যায়। তারপর সে দেখতে পায় আকাশ তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। অনেক শক্ত করে জড়িয়ে ধরে আছে, তাই আর সে বাড়াবাড়ি করে না। সে জোর করে শুয়ে থাকে। শুয়ে থাকতে থাকতে মাহি আবারও ঘুমিয়ে পড়ে। তারপর আকাশে যখন ঘুম ভাঙে সে দেখতে পায় সে মাহিকে জড়িয়ে ধরে আছে। মাহিও তাকে জড়িয়ে ধরে আছে। গা ধাক্কা দিয়ে এই যে মাহির ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর সে দেখতে পায় সে আকাশ জড়িয়ে ধরে আছে। সে সাথে সাথেই আকাশকে ছেড়ে দেয় আর অনেকটা লজ্জা পায়। মাহি লজ্জার কারণে চোখ তুলে আকাশের দিকে তাকাতে পারছে না। আকাশ শোয়া থেকে উঠে চলে যায়। মাহিও উঠে ফ্রেশ হয়ে তার গন্তব্যে যাওয়ার জন্য বের হয়ে যায়। মাহির একটু আগের ঘটনাগুলো মনে পড়ছে আর হাসি আসছে। লোকটাকে যতটা খারাপ মনে করেছিলাম, তবে ততটা খারাপও না। লোকটার মাঝে মাহি নিজেকে দেখতে পায়। মাহির প্রতি তার কেয়ার, নিজের হাতে খাইয়ে দেওয়া। সকালে মাহি যখন দেখে আকাশ থেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, তখন মাহির মনে হয় সে কোথাও পালিয়ে যাবে। তাই আকাশ থেকে আঁকড়ে ধরে রেখেছে, যেন সে কোথাও যেতে না পারে। মাহির মনে আকাশের জন্য কোনো এক অজানা অনুভূতি কাজ করছে। হয়তো মাহি তাকে ভালোবেসে ফেলেছে। মাহি তার গন্তব্যে পৌঁছে গেছে। হসপিটালে সারাদিন মা বোনের সাথে সময় দিয়ে আবার রাতে একই জায়গায় দাঁড়িয়ে থাকে। তারপর আকাশ এসে তাকে গাড়ি করে বাসায় নিয়ে যায়। এইভাবে আরো 2-3 দিন অতিবাহিত হয়ে যায়। পরশুদিন রোহানের অপারেশন ডেট। ডাক্তার বলেছে কাল সকাল 10টার মধ্যে টাকাটা জমা করে দিতে। আচ্ছা, তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না। কালকে আমি ড্রাইভারকে দিয়ে টাকা জমা করিয়ে দেব। আচ্ছা। মাহি, চলো খাবার খাবে। না, আমার খেতে ইচ্ছে করছে না, আপনি খেয়ে নিন। এই মেয়ে, বেশি কথা বলবা না। আমি তোমাকে খেতে আসতে বলছি, তুমি খেতে আসবে। বিড়বিড় করে বলে, এই বজ্জাত লোকটা সবসময় আমার সবকিছুতে অধিকার খাটায়। আমার খেতে ইচ্ছে করছে না, তারপরেও জোর করে খাওয়াবে আমাকে। বজ্জাত লোক, অ্যানাকোন্ডা, লাল কুমির, সাদা হাতি, নীল পিঁপড়া, ব্লাবলা সবকিছু। তাই করব, জোর করেই খাওয়াবো। আর তুমি আমাকে কি বললে? আমি লাল কুমির,
সাদা হাতি? হ্যাঁ, আরো কত কি? হ্যাঁ, কই কই, আমি কিছু বলি নাই তো। আল্লাহ, এই বজ্জাত লোকটা জানলো কিভাবে আমার মনের কথা? আচ্ছা, আমি তো মনে মনে বলছিলাম, আপনি কিভাবে জানলেন আমার মনের কথা? শুধু আমি কেন, অন্য যে কেউ থাকলেও তোমার কথাগুলো শুনতে পেত। তুমি বিড়বিড় করে বলছিলে ঠিকই, তবে তোমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছিল। আচ্ছা চলো, এবার খেতে চলো। হুম। তারপর দুজনে একসাথে খেয়ে নেয়। খাওয়া শেষ করে আকাশ নিজের রুমে চলে যায়। আকাশ মনে মনে ভাবে, এই মেয়েটা কতটা সাংসারিক। এমন একটা মেয়েকে যদি লাইফ পার্টনার হিসেবে পেতাম কতই না ভালো হতো। আর আকাশ প্রথম দিন যদিও বলেছিল কাজের মেয়ে আছে, তোমার এগুলো গোছাতে হবে না, কিন্তু মাহি শোনেনি। কাজের মেয়ে তো সারাদিনই কাজ করে, আমি না হয় ওর হয়ে একটু। তারপর থেকে আকাশ আর না করে না। মাহির এরকম চালচলন দেখে আকাশেরও মাহিকে একটু একটু ভালো লাগতে শুরু করে। মাহি তারপর জিনিসগুলো গুছিয়ে রাখে আর নিজের ড্রেসগুলো বদল করে আকাশে দেওয়া জামাগুলো পরে আকাশের সামনে আসে। তারপর বলে, আমি রেডি, আপনি শুরু করতে পারেন। মাহি, এখানে বসো। মাহি আকাশের কথা মতো চুপটি করে গিয়ে বসে পড়ে। আমি কি তোমার কোলের উপর মাথা রেখে একটু শুতে পারি? আকাশের এমন কথা শুনে মাহি আকাশের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। মনে মনে বলে, আপনি আমার কোলে কেন, আমার বুকের উপরেও শুতে পারেন। আপনি আমাকে টাকা দিয়ে এনেছেন, যা ইচ্ছা তাই করতে পারেন। কি হলো মাহি, চুপ করে আছো কেন? ও হুম, শুতে পারেন। ধন্যবাদ। মাহি বসে আছে, আকাশ তার কোলের উপরে মাথা রেখে শুয়ে আছে। মাহির অজান্তেই আকাশের চুলগুলোর উপর হাত যায়। মাহি আকাশের চুলগুলো হাতিয়ে দিতে থাকে। আকাশেরও অনেক ভালো লাগছে। জানো, আমার না কিছুদিন ধরে একটা মেয়েকে খুব ভালো লাগে। তাকে দেখলে মনে হয় আমার সমস্ত দুনিয়া উলট পালট হয়ে যাবে। মনে হয় যে কোনো এক মায়াবী পরি ভুল করে পৃথিবীর বুকে নেমে এসেছে। আমার মনে হয় আমি তাকে ভালোবেসে ফেলেছি। আকাশের এমন কথা শুনে মাহির মন খারাপ হয়ে যায়। মাহিও আকাশকে ভালোবেসে ফেলেছে। তারপরেও মাহি নিজেকে নিজে সান্ত্বনা দেয় আর বলেছে, পতিতারা কখনো সমাজে কাউকে ভালোবাসার মতো অধিকার রাখে না। পতিতারা শুধু ভোগের পাত্র। তারা শুধু সাময়িকের জন্য একটা মানুষকে খুশি করতে পারে, এছাড়া আর কিছুই নয়। পতিতাকে দিয়ে আর সবকিছু হলেও সংসার হয় না। আমিও তো পতিতা, আমিও তো তাদের থেকে ভিন্ন নই। তাহলে কাউকে নিয়ে কেন সংসার করার স্বপ্ন দেখব? আর আমার মতো পতিতাকে কে ভালোবাসতে যাবে? এই যে, আচ্ছা মাঝে মাঝে তুমি কোথায় হারিয়ে যাও বলো তো? মাহি আকাশের কথা শুনে বাস্তবে ফিরে আসে। না, কোথায় হারাবো, এমনি। মন খারাপ করে। মাহি যে মন খারাপ করেছে আকাশ তো বুঝতে পারে। এই কি হলো, কথা বলো না কেন? আচ্ছা, আপনি কি ওনাকে মনের কথা বলেছেন? না বলি নাই, তবে অতি শীঘ্রই তাকে বলে দিব। আচ্ছা চলো, ঘুমাবে এখন, অনেক রাত হয়েছে তো। কেন, আজকে কিছু করবেন না? না, শরীর ভালো লাগছে না আজকে। হুম। তারপর দুজনে ঘুমিয়ে পড়ে। সকালে মাহি তাড়াতাড়ি উঠে হসপিটালে চলে যায়। আর এদিকে আকাশও রেডি হয়ে 8টার মধ্যে অফিসের জন্য বেরিয়ে পড়ে। গাড়ির ড্রাইভার ড্রাইভ করছে। আমি যেটা বলছি মন দিয়ে শোনো। জি স্যার, বলেন। 9টার সময় আমার অফিসে এসে আমার থেকে একটা চেক নিয়ে যাবা। চেকটা ড্রপ করে ব্যাংক থেকে টাকাগুলো নিয়ে এই ঠিকানা বরাবর টাকাগুলো জমা করে আসবা। ঠিক আছে স্যার। আকাশ অফিসে যাওয়ার পর নিজের কেবিনে চলে যায়। কিছুক্ষণ পর, স্যার, আপনাকে হেড স্যার একটু কেবিনে রাখছে। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি যান, আমি আসতেছি। তারপর আকাশ হেড স্যারের কেবিনে যায়। স্যার আসবো? আসো, কি খবর তোমার? এই তো স্যার ভালো, আপনার? ভালো। আচ্ছা আকাশ, তোমাকে যেই জন্য ডাকা, আজ দুপুর 3টে বেজে একটা প্রজেক্ট নিয়ে থাইল্যান্ডে একটা মিটিং আছে। সেটাতে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু কিছু ব্যক্তিগত সমস্যার কারণে আমি যেতে পারবো না। তুমি একটু গিয়ে মিটিংটা করে কাল দুপুরে ফ্লাইটে আবার চলে এসো। দেখো আকাশ, তুমি ছাড়া আমার মনে হচ্ছে না মিটিংটা আর কেউ হ্যান্ডেল করতে পারবে। আর এই অফিসে আমার পরে তোমার স্থান। সো অফিসের ভালো খারাপ নিয়ে আমার পরে তোমাকেই ভাবতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার। আকাশের প্রায় 10টা বাজে, তাই ড্রাইভারকে তাড়াতাড়ি আসতে বলে আর বাসা থেকে আসার সময় কিছু জরুরি কাগজপত্র নিয়ে আসতে বলে। এই রে যা, আজকে ভাবলাম রোহনকে দেখতে যাব, তার হবে না। আর মাহিকেও একটু বলে যাওয়া দরকার। মাহিকে বলবো কিভাবে, ওর তো নাম্বারই নেই আমার কাছে। আচ্ছা কাজ করা যাক, একটা চিঠি লিখে ড্রাইভারকে দিয়ে দিব।
ড্রাইভার যখন টাকা জমা করতে যাবে তখন মাহির হাতের এই চিঠিটা দিয়ে দিতে বলবো। সবকিছু কমপ্লিট করে আকাশ বেরিয়ে পড়েছে থাইল্যান্ডের উদ্দেশ্যে। আর যাওয়ার আগে ড্রাইভারকে সবকিছু বলে দিয়ে যায় কিভাবে কি করতে হবে। আকাশ ফ্লাইটে উঠে সাথে সাথেই ফোন অফ করে দেয়। এবারের মিটিং শেষ, মোবাইল ওপেন করবে সে। আর অন্যদিকে মাহি টেনশনে পড়ে যায়। উনি বলেছেন 10টা বাসে টাকা পাঠিয়ে দেবেন, এখনো টাকা এলো না। আকাশের দেওয়ার সময় পার হয়ে গেছে, দুপুর হয়ে যায়। মাহির চোখে মুখে চিন্তার ছাপ আরও বেড়ে যায়। আকাশ ড্রাইভারকে যেখানে টাকাগুলো জমা করতে বলেছিল সেখানে সে জমা করে না, টাকাগুলো নিয়ে পালিয়ে যায়। আকাশের ফোন নাম্বারও নেই, কিভাবে কি করবে কিছুই মাথায় আসে না। মাহি আকাশের বাসার উদ্দেশ্যে বের হয়ে যায়। বাসায় গিয়ে আকাশকে পায় না। আকাশ কোথায়? কাজের মেয়েকে জিজ্ঞাসা করলে সে বলে সেও নাকি জানে না। তারপর কাজের মহিলার কাছ থেকে নাম্বার নিয়ে আকাশকে ফোন দেয়। আকাশের ফোন সুইচ অফ আসছে বারবার। মাহি টেনশন আরও দ্বিগুণ হয়ে যায়। তাহলে কি লোকটা আমার সাথে ছলনা করলো? তার মনে তৃপ্তি মেটানোর জন্য আমাকে আটকে রেখে টাকার লোভ দেখিয়ে সে আমার দেহটাকে ভোগ করলো। মাহি আকাশের খোঁজ করতে করতে প্রায় রাত হয়ে যায়। তারপরেও আকাশের খোঁজ মিলল না। সে আর না পারতে মাটির উপর বসে পড়ে আর কান্না করতে থাকে চিৎকার করে। আপনি কেন আমার সাথে এমনটা করলেন? কি দোষ ছিল আমার? কি দোষ ছিল আমার মাসুম ভাইটার? অনেক সময় ধরে এভাবে কান্না করতে থাকি। আমি আর ভাবতে পারছি না। না, আমাকে হার মানলে চলবে না। আমার কলিজার ভাইটাকে আমার বাঁচাতেই হবে। তারপর সে বসা থেকে উঠে ঠিক সেখানে চলে যায় যেখানে আকাশের সাথে তার প্রথম দেখা হয়েছিল। আর আকাশকে একটা মেসেজ করে। আপনাকে আমি অনেক বিশ্বাস করেছিলাম। আপনাকে নিয়ে মনের মধ্যে অনেক স্বপ্ন বুনেছি, যা আপনি এক মুহূর্তেই শেষ করে দিলেন। কি এমন দোষ ছিল আমার আর আমার মাসুম ভাইটার যে আপনি আমাদের সাথে এভাবে প্রতারণা করলেন? টাকাটা যখন দেওয়ার ইচ্ছেই ছিল না, তাহলে আগেই বলে দিতেন, আমি অন্য কোথাও থেকে হলেও জোগাড় করে নিতাম। আপনার একটা মিথ্যে ভরসার কারণে আমার ভাইটাকে আমি আজ হারাতে বসেছি। আর আমার দেহের স্বাদ তো খালি আপনিই একা ভোগ করেছেন, অন্য কাউকে দেইনি, অন্য কোনো কাস্টমারের কাছে যায়নি, কারণ আপনাকে ভালোবাসি বলে। ভুল ছিলাম আমি, আর সেই ভুলটাই আজ শুধরে নেব। আমি আমার সতীত্ব আজ অন্য মানুষের কাছে বিলিয়ে দেব। আমার সতীত্ব ভোগ করার অধিকার সবার আছে, কারণ আমি পতিতা। পতিতারা কখনো একজনের পার্সোনাল প্রপার্টি হয় না। আমি ভুল ছিলাম, আর সেই ভুলটাকে আজ সংশোধন করতে চাচ্ছি। ভালো থাকবেন। এই যে শুনছেন, হ্যাঁ বলেন। এক রাতের জন্য কত নেবেন? 5,000 টাকা। কি, মাত্র 5,000 টাকা? না, আমি আপনাকে 50,000 টাকা দেবো। আপনার মতো সুন্দরী মেয়েকে 50,000 টাকা দিলেও কম হবে। গাড়িতে উঠে বসুন। অপরদিকে আকাশ মোবাইলটা ওপেন করতেই 51টা মিস কল, সাথে একটা মেসেজ। আকাশ মেসেজটা পড়ে মনে হচ্ছে তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। অপরদিকে মাহি আজ অপরিচিত একটা মানুষের কাছে তার স্বস্তিত্ব বিলিয়ে দেবে। বাসায় আসার পর আপনি রুমে গিয়ে বসুন, আমার কিছু কাজ আছে, সেগুলো সেরে আসছি। মাহি খাটের এক কোনায় গুছিয়ে বসে আছে। মাহির চোখের সামনে বারবার আকাশের মুখ ওখানেই ভেসে উঠছে। মাহির স্বস্তিত্ব আজ সে অন্য একটা ছেলের হাতে তুলে দেবে, এটা ভেবেই মাহির কান্না পাচ্ছে। তার চোখে যেন আর বাধা মানছে না। হঠাৎ তার ভাইয়ের কথা মনে পড়ে। না, আমার ভেঙে পড়লে চলবে না, আমার ভাইকে আমাকে বাঁচাতেই হবে। আমার ভাইকে বাঁচানোর জন্য আমাকে যা করতে হয় তাই করব। আমার ভাইকে বাঁচানোর জন্য যদি ভালোবাসা বিসর্জন দিতে হয় তাও দেব। অপরিচিত ইতিমধ্যেই রুমে ঢুকে কাশি দেয়। মাহি কাশির আওয়াজ শুনে মাহির বুকটা ধূপ করে ওঠে, কারণ একটু পরই তার শরীরে অন্য একটা মানুষ পাড়ি জমাবে। এটা ভেবেই তার খুব কষ্ট হচ্ছে। অপরিচিত খাটে এসে মাহির পাশে বসে। মাহি কি করবে তার কিছুই মাথায় আসছে না। মাহি আর কিছু ভাবতে পারছে না। অপরদিকে মাহি এমন মেসেজ দেখে আকাশের মনে হচ্ছে তার কলিজা থেকে ছুরি দিয়ে আঘাত করছে। আকাশের হাত থেকে ফোনটা পড়ে যায়। আকাশ ধূপ করে ফ্লোরে বসে পড়ে। না মাহি, তুমি এটা করতে পারো না। তুমি শুধুই আমার। তোমার শরীরের উপর শুধু আমার অধিকার আছে, আর কারো অধিকার নেই। প্লিজ মাহি, তুমি এটা করো না। আকাশ কান্না করতে করতে ফ্লোরেই ঘুমিয়ে পড়ে।
অপরিচিত মাহির কান থেকে তার শাড়ির আঁচলটা নামিয়ে নেয়। প্লিজ আপনি আমাকে ছেড়ে দিন, আমি আপনার সাথে কোনো কিছু করতে পারবো না। ছেড়ে দেবো কেন? আর আমি তোমাকে টাকা দিয়ে এনেছি, এমনিতে তো আনিনি। তাহলে কিছু করবে না কেন? প্লিজ ভাইয়া ছেড়ে দিন, আমি অন্য একজনকে ভালোবাসি, আমি ওকে ঠকাতে পারবো না। অপরিচিতের মায়া লেগে যায়, কারণ সে কখনো একজনকে ভালোবাসত। কোনো এক রাতে তার ভালোবাসা মানুষকে কিছু নরপিশাচরা মিলে ভক্ষণ করে, রাস্তার ধারে নগ্ন অবস্থায় ফেলে রেখে চলে যায়। সেখানে স্থানীয় কিছু লোক তাকে দেখতে পেয়েও হসপিটালে নিয়ে যায়। তারপর দিন সকালে সাংবাদিকরা খবর পেয়ে হসপিটালে আসে, আর মেয়েটার ধর্ষণের খবরের পত্রিকায় সমস্ত জায়গায় দেখানো হয়। ফলে মেয়েটা সমাজের ধর্ষিতা নামে খেতাব পায়। সবাই মেয়েটার সম্পর্কে নানান রকমের কথা বলতে থাকে। কেউ বলে মেয়েটাকে ইচ্ছে করে এমন করেছে, কেউ বলে এটা মেয়েরই পেশা। মেয়েটা এই সমস্ত কিছু সহ্য করতে না পেরে দুনিয়ার কোলাহল থেকে বিদায় নেওয়ার জন্য সুইসাইড করার রাস্তাটাকে বেছে নেয়, আর যাওয়ার আগে একটা চিঠি রেখে যায় অপরিচিতদের জন্য। তোমাকে দেওয়ার মতো আমার আর অবশিষ্ট কিছুই বাকি নেই। আমার যা কিছু ছিল সব কিছু ওই নরপিশাচরা ভোগ করে নিয়েছে। প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমি জানি তুমি আমাকে এই অবস্থায় মেনে নিবে, কিন্তু আমি চাই না আমার জন্য আমার ভালোবাসার মানুষটা সমাজের মানুষের কাছে কথা শুনুক। তাই বিদায় নিচ্ছে এই পৃথিবী থেকে। প্লিজ আমায় ক্ষমা করে দিও। ইতি, অপরিচিতর ভালোবাসা। অপরিচিত মনে মনে ভাবে, আমি যদি জোর করে এই মেয়েটার স্বস্তিত্ব ভোগ করি, হয়তো সেও আমার ভালোবাসার মানুষটির মতো সুইসাইড স্টেপ বেছে নেবে। আচ্ছা, আমি আপনার সাথে কোনো কিছুই করব না। আপনি আমাকে সমস্ত কিছু খুলে বলুন। আপনি একজনকে ভালোবেসেও কেন এমন রাস্তায় পা বাড়ালেন? মাহি তারপর সমস্ত কিছু খুলে বলে। অপরিচিত মাহির কথা শুনে। আচ্ছা, আপনি ও নিয়ে কোনো চিন্তা করবেন না। আমি আপনার ভাইয়ের চিকিৎসার টাকা দেব। আপনি আমার বোনের মতো। এবার আপনি শুয়ে একটু রেস্ট নিন। তারপর অপরিচিত রুম থেকে বেরিয়ে পড়ে। আকাশের ভয়টা আরো দ্বিগুণ হয়ে যায়। মাহি একদিনে এত টাকা জোগাড় কোথা থেকে করলো? আকাশ রিসেপশন থেকে গিয়ে মাহির ভাইয়ের কেবিনে চলে যায়। গিয়ে মাহিকে পায় না। মাহির মা কেবিনে বসে আছে। তারপর সে বলে, আন্টি মাহি কোথায়? বলেই দৌড়ে চলে আসে। তারপর যা দেখতে পায় তা দেখে আকাশের মাথা খারাপ হয়ে যায়, সাথে কান্নাও পায়। মাহি, তুমি আমার সাথে এমনটা কেন করলে? আমার কি দোষ ছিল যে তুমি আমার সাথে এমনটা করলে? আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, আর তুমি আমাকে ভুল বুঝে নিজের সতীত্বটা অন্যের কাছে বিলিয়ে দিলে। কেন তুমি এমন করলে আমার সাথে? তুমি আমার জন্য একটু অপেক্ষা করতে, তুমি একটা বার আমাকে জিজ্ঞাসা করতে আমার কোনো ভুল ছিল কিনা। আকাশ জাস্ট আর ভাবতে পারছে না মাহি কেন ওর সাথে এমনটা করলো। আকাশ গাড়ি স্টার্ট দিয়ে ওর পিছু নেয়। হঠাৎ গাড়ি একটা বাংলোর সামনে দাঁড়ায়। তারপর মাহি আর অপরিচিত লোকটা গাড়ি থেকে নেমে বাংলোতে ঢুকে পড়ে। আকাশ বুঝতে পারে যে তার ভালোবাসার মানুষটা এখন অন্যের ভোগ মেটাতে ব্যস্ত। আকাশ গাড়ি জোরে ড্রাইভ করে ওখান থেকে চলে আসে, আর তারপর একটা দোকানের সামনে দাঁড়ায়, আর দোকান থেকে 2 বোতল মদ নেয়। তারপর বাসায় এসে সবগুলো মদ সে একাই খায়। হঠাৎ সে মাহি সে মায়াবী চেহারাটা তার সামনে ভেসে ওঠে। সে আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে মাহিকে খোঁজার জন্য। তারপর সে মাহির খোঁজ করতে করতে একসময় মাহিকে গিয়ে হসপিটালে পায়। মাহি, এই মাহি। আকাশের শরীর থেকে মদের গন্ধ বেরোচ্ছে। মাহি, তোমার সাথে আমার কিছু কথা আছে, চলো। ছি, আপনার মতো বদ লোকের সাথে আমার কোনো কথা নেই, আর তার উপরে নেশা করেছেন। তোমার না থাকতে পারে, তবে তোমার সাথে আমার অনেক কথা আছে। না, আমি যাব না। একবার বললাম কানে যায়নি আপনার? না, তোমাকে আমার সাথে যেতেই হবে। তুমি তুমি আমাকে মারতে পারলা? মারবো না তো কি করব? আপনি আমার কে হন? বন্ধু না বয়ফ্রেন্ড যে আমার হাত ধরে টানাটানি করছেন? না, আমি তো কেউ না। তারপর গাড়িতে উঠে ফুল স্পিডে ড্রাইভ করতে থাকে। হঠাৎ কিসের সাথে যেন ধাক্কা খায়। হঠাৎ আকাশে মনে হচ্ছে তার মাথা থেকে যেন পানির মতো কিছু গড়িয়ে পড়ছে। তারপর সে মাথায় হাত দিয়ে দেখে রক্ত পড়ছে। তারপর আকাশের আর কিছু মনে নেই। অন্যদিকে আজ মাহির ভাইয়ের অপারেশন করানো হয়েছে। আলহামদুলিল্লাহ, সে এখন ভালো আছে। অন্যদিকে আকাশের গায়ে সে হাত তুলেছে। এটা ভাবতেই তার কেমন যেন খারাপ লাগতে শুরু করেছে, যদিও সে আকাশকে ঘৃণা করে। তারপরে কেমন জানি আকাশের কথা খুব মনে পড়ছে। আর 6 দিন মায়ের সাথে আকাশের কোনো যোগাযোগ নেই।
আজ 6 দিন পর রোহানকে রিলিজ দেবে। মাহি ডাক্তারের সাথে শেষ কথা বলে রোহানকে হসপিটাল থেকে ডিসচার্জ করে নিয়ে যাবে। ডাক্তারের সাথে কথা বলে মাহি রোহানের কেবিনের দিকে যাবে। তখনই মনে হচ্ছে কেউ তাকে পেছন থেকে ডাকছে। পিছন ফিরে দেখে একটা লোক তার দিকে দৌড়ে আসছে। লোকটা যখন সামনে আসে তখন মাহি পরিষ্কারভাবে বুঝতে পারে এটা আকাশের ড্রাইভার। প্লিজ আপনি আমার সাথে তাড়াতাড়ি চলেন। আকাশ স্যারের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্টের ফলে মাথায় প্রচুর আঘাত পেয়েছে। ডাক্তার জবাব দিয়ে দিয়েছে তাদের হাতে আর কিছুই করার নেই, সব কিছু আল্লাহর হাতে। স্যার মৃত্যুর সাথে লড়াই করছে, প্লিজ আপনি আমার সাথে চলেন। উনি আমার কি হয় যে আমি আপনার স্যারকে দেখতে যাব? কেউ না। আর ওনার কারণে আমার ছোট ভাইকে আমি হারাতে বসেছিলাম। ওই মানুষটাকে আমি ঘৃণা করি। আপনি বিশ্বাস করেন স্যারের কোনো দোষ ছিল না ওই দিন। স্যার আমাকে টাকাগুলো দিয়ে দিয়েছিল হসপিটালে জমা করার জন্য। টাকাগুলো দিয়ে স্যার দেশের বাইরে চলে যায় মিটিং করার জন্য, আর আমি টাকাগুলো নিয়ে হসপিটালের উদ্দেশ্যে গাড়ি নিয়ে বের হই। কিন্তু মাঝপথে কিছু লোক আমার কাছে লিফট চায়। তারা বলে নাকি ওরাও হসপিটালে যাবে, তাই আমিও মানা করিনি। আমি যেহেতু একই হসপিটালে যাব তাই ওদেরও সাথে করে নিয়ে নিই। কিন্তু ওরা ছিনতাইকারী ছিল। মাঝপথে ওরা আমাকে ছুরি দেখিয়ে সমস্ত টাকা ছিনিয়ে নিয়ে চলে গেছে। আমি অনেক ঘাবড়ে গিয়েছিলাম, ভয়ে আর স্যারকে ফোন দিইনি। স্যার যদি মনে করে আমি টাকাগুলো নিয়ে আত্মসাৎ করে নিয়েছি, তাই আমি স্যারের গাড়ি স্যারের বাসার সামনে রেখে দিয়ে ওখানে চলে আসি। আর মনে মনে ভেবে ফেলি যে আমি আর স্যারের গাড়ি চালাবো না। আমি ওখান থেকে চলে আসার পর অন্য কাজের সন্ধানে বেরিয়ে পড়ি। হঠাৎ দেখি রাস্তার মাঝে কিছু লোকজন জড়ো হয়ে আছে। আমি সেখানে এগিয়ে দেখি একটা লোক মাটিতে পড়ে আছে। তখন আমি একটা সিএনজি রিজার্ভ করে স্যারকে হসপিটালে নিয়ে আসি। তারপর আজ 6 দিন স্যারের কোনো জ্ঞান ফিরেনি। মাঝে একবার একটু জ্ঞান ফিরেছিল। জ্ঞান ফেরার পর স্যার মাহি বলে চিৎকার করে ওঠে, তারপর আবার জ্ঞান হারিয়ে ফেলে। মাহি ড্রাইভারের এমন কথা শুনে তার মনে হচ্ছে মাথায় যেন আকাশ ভেঙে পড়ছে। মাহি চিৎকার করে কান্না করে ওঠে। আমার জন্য আজ মানুষটা মৃত্যুর সাথে লড়াই করছে। মানুষটার কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। মাহি তারপর তার মাকে বলে রোহানকে যেন সিএনজি করে বাসায় নিয়ে যায়। আর মাহির সাথে কথা আছে বলে ড্রাইভারকে সাথে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মাহি হসপিটালে আসার পর আকাশের কেবিনের সামনে কিছু মানুষকে দেখতে পায়। মাহি বুঝতে পারে যে এরা আকাশের প্যারেন্টস। আকাশের মা মাহিকে দেখে বুঝতে পারে যে এটাই সেই মেয়ে যে আকাশকে জ্ঞান ফেরার পর ওর নাম ধরে রেখেছে। মাহি আকাশের কেবিনের সামনে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে কান্না শুরু করে দেয়। মা কান্না করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া কর। জানিস মা, আমার ছেলেটা না অনেকটা পাগল টাইপের। ছোট থেকে কোনো মেয়ের সাথে মিশতো না। কত মেয়ে আমার ছেলেকে প্রেমের অফার দিয়েছে, আমার পাগল ছেলেটা রাজি হতো না। মানুষ মা বাবার কাছ থেকে কথাগুলো লুকিয়ে রাখে, উল্টো আমার ছেলে আরও আমাকে এসে বলতো। মা জানো, আজকে আমাকে একটা মেয়ে প্রেমের অফার করেছিল। তুই কি বলেছিস? আমি বলেছি আমি পারবো না। কেন মানা করে দিলি কেন? সে আমাকে বলতো সে নাকি বিয়ের পর তার বউয়ের সাথেই প্রেম করবে, বিয়ের আগে কারোর সাথে প্রেম করবে না। আমার এমন সহজ সরল ছেলেটা আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মা, সবটা আমার জন্য হয়েছে। ওই দিন আমি ওনার সাথে এমন ব্যবহার না করলে আজ ওনার এমন অবস্থা হতো না। মা, তোদের মাঝে কি হয়েছে আমি জানি না, আর তোর কোনো দোষ নেই। আল্লাহর তায়ালার হুকুম এমনটাই ছিল। দেখবি সব ঠিক হয়ে যাবে। ইতিমধ্যেই ডাক্তার এসে বলল, রোগীর কন্ডিশন আগের চেয়ে খারাপ হতে চলেছে। রোগী হয়তো আর বেশিক্ষণ বাঁচবে না। আপনারা শেষবারের মতো গিয়ে রোগীকে একবার দেখে আসুন। কেবিনে ঢোকার পর আকাশের মুখে মাস্ক লাগানো। মাহি আকাশকে এই অবস্থা দেখে আকাশকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। প্লিজ ম্যাডাম, এভাবে কাঁদবেন না। পেশেন্টের সমস্যা হবে, পারলে আল্লাহকে ডাকুন। মাহি ঘড়ির দিকে তাকিয়ে দেখে প্রায় 1টা বাজে। মাহি সাথে সাথে কেবিন থেকে বেরিয়ে জয়নামাজ নিয়ে দাঁড়িয়ে পড়ে। 2 রাকাত নকল নামাজ শেষ করে মোনাজাতে 2টি হাত উত্তোলন করে বলতে লাগলো, হে আল্লাহ তাআলা, রহিম রহমান, এই শেষ রাতে পৃথিবীর সকল মানুষ যখন ঘুমন্ত, এমন সময় তোমার পবিত্র দরবারে 2টি হাত তুলেছি। তুমি আমার ভালোবাসার মানুষটিকে সুস্থ করে দাও। তোমার কাছে কোনো দিন কোনো কিছু চাইনি, আজ আমার ভালোবাসার মানুষের প্রাণ ভিক্ষে চাচ্ছি। আল্লাহ, তোমার যদি প্রাণ নিতেই হয় তুমি আমার প্রাণটা নাও, তারপরেও তুমি আমার ভালোবাসার মানুষটিকে সুস্থ করে দাও। আল্লাহ,
এই নিশিরাতে তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? আমার আকাশকে সুস্থ করে দাও হে আল্লাহ। আমার বেঁচে থাকার অবলম্বনকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিও না। নিশ্চয় তোমার গুনাহগার বান্দির দোয়া কবুল করেছো। এই কথা বলে মোনাজাত শেষ করে জয়নামাজে ঘুমিয়ে গেল। ভোরের আলো পড়তেই মাহির ঘুম ভেঙে যায়। মাহি দৌড়ে যায় আকাশের কেবিনে। মাহি গিয়ে দেখে আকাশের অক্সিজেন মাস্ক খোলা। ডাক্তার এসে বলল আকাশের আর জ্ঞান ফিরবে না। কথাটা বলে ডাক্তার চলে গেল। মাহি চিল্লিয়ে কাঁদছে। না, আমার আকাশ আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। তুমি আমাকে ছেড়ে যেও না আকাশ। আমি সত্যি তোমাকে ছাড়া বাঁচবো না। তোমার বুকেই যে আমার শেষ ঠিকানা। প্লিজ কথা বলো, চুপ করে থেকো না আকাশ, কথা বলো। মাহি আকাশের পা জড়িয়ে ধরে কাঁদছে। মাহির যেন বিশ্বাসই হচ্ছে না যে আকাশ আর বেঁচে নেই। আকাশের মৃতদেহ মাহির চোখের সামনে পড়ে আছে। একটু পর কিছু লোক এসে মাহিকে ধরে এক জায়গায় বসালো, আর আকাশের লাশ সবাই ধরাধরি করে গাড়িতে উঠিয়ে তার গ্রামের বাড়িতে নিয়ে আসলো। আকাশকে তার গ্রামের বাড়িতেই কবর দেওয়া হবে। আকাশকে গোসল করানো হলো। তারপর সবাইকে শেষ একটা বার দেখানোর পর আকাশের মুখে সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো। আকাশের মা বাবা ছোট বোন সবাই কান্নাকাটি করছে। আকাশকে সবাই ধরাধরি করে খাটিয়ায় উঠিয়ে কাঁধে নিল। তারপর সবাই আকাশকে কাঁধে নিয়ে কবরস্থানের দিকে রওনা দিল। মাহি আকাশের খাটিয়ার দিকে এক নজরে তাকিয়ে আছে। মাহির চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। সবাই আকাশকে নিয়ে হাওয়ার সাথে মিশে যাচ্ছে। একসময় সে আর আকাশের খাটিয়াকে দেখতে পাচ্ছে না। মাহি তখন আকাশ বলে জোরে চিৎকার করে ওঠে। সাথে সাথেই মাহির ঘুম ভেঙে যায়। মাহি ঘুম চোখে দৌড়ে আকাশের কেবিনের দিকে যায়। কেবিনে ঢুকে দেখে আকাশ ঠিক আছে। আকাশের মুখে মাস্ক লাগানো, সব কিছু ঠিক আছে। মাহি আকাশকে জড়িয়ে ধরে অস্ফুটভাবে কান্না করে দেয়। আকাশের মা একটু বাইরের দিকে গিয়েছিল। আকাশের মা কেবিনে ঢোকার পর সে দেখতে পায় মাহি আকাশকে জড়িয়ে ধরে কান্না করছে। মা, কান্না করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। তোর ভালোবাসা আল্লাহ তোর বুকে ফিরিয়ে দেবে। এরই মধ্যে ডাক্তার রুমে ঢুকে, আপনারা একটু বাইরে গিয়ে বসুন, রোগীর চেক আপ করতে হবে। তারপর মাহিয়ার আকাশের মা কেবিনের বাইরে অপেক্ষা করছে ডাক্তার কখন বের হবে। একটু পর ডাক্তার বেরিয়ে আসে। আকাশের মা এগিয়ে যায় কথা বলার জন্য। দেখুন, রোগীর কন্ডিশন এখন আগের থেকে অনেক খারাপ হয়ে গিয়েছে। রোগীর হাতে আর মাত্র 12 ঘন্টা সময় আছে। এর আগে যদি রোগীর জ্ঞান না ফেরে তাহলে হয়তো ওনাকে আর বাঁচানো সম্ভব হবে না। ডাক্তার চলে যায়। মাহি ডাক্তারের এমন কথা শুনে মাহি আকাশের মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আরে পাগলি মেয়ে, কান্না করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমার ছেলেটা এতটা বাসার না যে আমাদের সবাইকে কষ্ট দিয়ে সে চলে যাবে। আর মায়ের মন কখনো মিথ্যা বলে না। দেখবি আমার আকাশ ঠিক আমার বুকে ফিরে আসবে। 8 ঘন্টা চলে গেছে, এখনো আকাশের জ্ঞান ফেরেনি। সবার মুখে চিন্তার ছাপ। 10 ঘন্টা হতে চলেছে। হঠাৎ আকাশ নড়ে ওঠে। মা, আকাশের জ্ঞান ফিরেছে। তারপর মাহিকে ডাক্তারকে ডেকে নিয়ে আসে। আল্লাহর রহমতে এখন আর কোনো বিপদের আশঙ্কা নেই। আকাশের জ্ঞান ফিরেছে। প্রায় অনেকটা সময় হয়েছে। আকাশ এখন অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। মাহি আজ 2 দিন বাসায় যায়নি। আকাশের জ্ঞান ফেরার পর সে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আবার হসপিটালে আসে। মা, আকাশ এখন কেমন আছে? এই তো মা, ভালো আছে। মা, তোমার হাতে প্লেট কেন? আকাশকে খাওয়ানোর জন্য প্লেট নিয়েছিলাম। মা, আমাকে দাও, আমি খাইয়ে দিচ্ছি আকাশকে। তারপর মাহি আকাশের মার হাত থেকে খাবার প্লেটটা নিয়ে খাবার বেড়ে আকাশের সামনে নিয়ে যায়। হা করো, আমি কিছু বলেছি তোমাকে। আমি আপনার হাতে খাবো কেন? মা কোথায়? মাকে গিয়ে পাঠিয়ে দিন। আমি আপনার হাতে খাবো না। তুমি আমার হাতেই খাবে। বলে আকাশের মুখের সামনে প্লেটটা নিয়ে খাবারের নলা ধরল। খাবার প্লেট সহ খাবারগুলো ছুঁড়ে মারে। আপনি কে? হ্যাঁ, আমার বউ না আমার গার্লফ্রেন্ড যে আমাকে জোর করে খাওয়াইতে আসছেন? দূর দূর হয়ে যান আমার চোখের সামনে থেকে। মাহি কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে পড়ে। আকাশ মাহিকে ঘৃণা করে, কারণ মাহি তাকে ধোঁকা দিয়েছে। তার চেহারাও আকাশ দেখতে চায় না, কারণ সে অন্য পুরুষের কাছে তার সস্তিত্ব বিলিয়ে দিয়ে এসেছে, যেটা ভোগ করা শুধু আকাশের অধিকার ছিল। এভাবেই হসপিটালে আরও 3 দিন ধরে থাকে। আকাশ মাহির সাথে অনেক খারাপ ব্যবহার করে। আকাশ মাহিকে 2 চোখে দেখতে পারে না। এত কথা শোনার পর মাহি আকাশের প্রতি কেয়ার একটুও কমেনি। আকাশকে হসপিটাল থেকে
রিলিজ করে বাসায় নিয়ে যাওয়া হয়। মাহি আকাশের সাথে ওদের বাড়িতে যায়। সারাক্ষণ আকাশের সেবা করে মাহি দিন কাটিয়ে দেয়। মাহি শুধু রাতটায় তার মা আর ভাইকে সময় দেয়। আবার সকাল হলে আকাশের বাসায় চলে যায়। তারপর মাহি সকালবেলায় যে জবটা করতো সেটাও ছেড়ে দেয় আকাশের জন্য। জবটা করলে যে আকাশে দেখাশোনা ঠিকমতো করতে পারবে না সে। এভাবে প্রায় 21 দিন পার হয়ে গেল। আকাশ এখন অনেকটা সুস্থ। সে এখন একাই চলাফেরা করতে পারে। মাহি সারাদিন আকাশের বাসায় কাটিয়ে রাতে বাসায় চলে যায়। আবার সকালবেলা ভোরে উঠে নাস্তা করে আকাশের বাসায় চলে আসে। মাহি বাসায় আসার পর সে সোজা আকাশের রুমে যায়। রুমে ঢোকার পর দেখে আকাশ ঘুমিয়ে আছে। কত মায়াবী লাগছে আকাশের চেহারাটা। মাহি গিয়ে আকাশের খাটের এক পাশে বসে। মাহির খুব ইচ্ছে করছে আকাশের কপালে একটা চুমু এঁকে দিতে। সে আর কোনো দিকে না তাকিয়েই আকাশের ঠোঁটে আলতো করে একটা চুমু দেয়। আকাশের ঘুম ভেঙে যায়। আকাশ সাথে সাথেই মাহিকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয়। এই চরিত্রহীন মেয়ে, তোর সাহস কি করে হয় আমাকে চুমু দেওয়ার? তোকে এই অধিকার কে দিয়েছে? যখন অন্যের সাথে রাত কাটিয়েছিলি তখন মনে ছিল না তোর আমার কথা? এখন কেন ভালোবাসা দেখাইতে আসছিস? প্লিজ আপনি একবার আমার কথাটা শুনুন। চুপ, একদম চুপ। তোর মতো চরিত্রহীন মেয়ের কোনো কথাই আমি শুনতে চাই না। বের হয়ে যা তুই আমার বাসা থেকে। যার সাথে রাত কাটিয়েছিলি ওর বাসায় যা, বিশ্বাসঘাতক। আচ্ছা আমি চলে যাচ্ছি, তবে একটা সময় আসবে আপনি আপনার ভুলটা ঠিকই বুঝতে পারবেন, কিন্তু তখন আপনি আমায় হাজার খুঁজলেও আর পাবেন না, আর পাবেন না। এমন দুর্দিন কখনো না আসুক যে তোর মতো চরিত্রহীন মেয়েকে আমাকে খুঁজতে হবে। মাহি কান্না করতে করতে ঘর থেকে বেরিয়ে পড়ে। সে কোথায় যাবে তার নির্দিষ্ট কোনো গন্তব্য নেই। তবে মাহি এইটুকু জানে সে কোনো দূর দেশে হারিয়ে যাবে, যেখানে আকাশ নামের কোনো ছিটে ফোঁটাও থাকবে না। আজ 2 দিন মাহি আর আকাশের বাসায় আসে না। আকাশের কেন যেন ঘরটা খুব শূন্য শূন্য মনে হচ্ছে। মাহির কথা খুব মনে পড়ছে আকাশের। মাহি এই বাড়িতে যতদিন ছিল ততদিন ঘরটা পরিপূর্ণ ছিল। যদিও আকাশের মা বাবা সবাই বাসায়, তারপরেও আকাশের চোখে পড়ছে না। ঘরটা কেমন যেন অপরিপূর্ণ লাগছে আকাশের কাছে। মাহির স্মৃতিগুলো বারবার আকাশের চোখের সামনে ভেসে উঠছে। ঘরের সমস্ত জিনিস, এমনকি দেওয়ালগুলো পর্যন্ত আকাশকে মাহির স্মৃতিগুলো মনে করিয়ে দিচ্ছে। এই দেওয়ালের পাশে মাহি দাঁড়িয়েছিল। আকাশের মনের কোণে এক কোণায় এখনো মায়ের জন্য ভালোবাসা লুকিয়ে আছে। না, আর ভালো লাগছে না। একটু বাইরে যাওয়া দরকার। অনেকদিন হয় 4 দেওয়ালের মাঝে নিজেকে বন্দি করে রেখেছি। আর একটু বাইরে গেলে হয়তো মনটা ভালো হবে। মাইকে হয়তো ভুলে থাকতে পারবো, ওর কথাগুলো আর মনে পড়বে না। তারপর আকাশ ঘর থেকে বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে। আকাশ টঙের দোকানে গিয়ে বিটি খাচ্ছে। তখন হঠাৎ জ্যামে আটকে পড়েছে। এমন একটা গাড়ির দিকে নজর পড়ে। গাড়িটা তার পরিচিত মনে হচ্ছে এবং গাড়ির মধ্যে থাকা লোকটাকেও আকাশের পরিচিত মনে হচ্ছে। একটু ভালো করে ভেবে দেখে, হ্যাঁ, ওটা তো ওই লোকটা যার সাথে মাইকে দেখেছিলাম। আর লোকটার পাশে ওই মেয়েটাকে। লোকটার পাশে তো মাহির থাকার কথা ছিল, কারণ আমার পরে তো মাহিকে এই লোকটাই কন্ট্যাক্ট করেছে। ধুর, যা হবে হোক, তাতে আমার কি? লোকটা কাকে সাথে নিয়ে ঘুরবে এটা ওর ব্যাপার। আর লোকটার সাথে একটু কথা বলা দরকার, কারণ মাহিকে আমি কথা দিয়েছিলাম যে আমি ওর ভাইয়ের অপারেশনে টাকা দেব। আমার দেওয়া টাকাগুলো যখন ওই লোকটা দিয়ে দিয়েছে, তাহলে ওনাকে আমার টাকাগুলো ফেরত দেওয়া উচিত। না হয় আমি মাইকে দেওয়া কথাটা খেলাপ করব। আকাশ বিড়ি ফেলে দিয়ে লোকটার গাড়ির দিকে এগোতে থাকে। আকাশ গাড়ির সামনে যেতে জ্যাম ছুটে যায় আর লোকটা গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। আকাশও তাড়াতাড়ি তার গাড়ির কাছে এসে গাড়ি স্টার্ট দেয় আর লোকটার গাড়ির পিছু নেয়। গাড়িটা একটা বাংলোর সামনে এসে দাঁড়ায়। যদিও বাংলোটা অনেক পরিচিত। আকাশ আগে ওই বাংলোর সামনে এসেছে। আকাশের ভালোবাসার মানুষটা এই বাংলোর ভিতরে তার সুস্থিত্ব এই পরিচিত লোকটার কাছে বিলিয়ে দিয়েছে। রাগ হচ্ছে আকাশের লোকটার উপর। তারপরেও রাগকে দমিয়ে রেখে বাংলোর মধ্যে ঢুকে দরজার বেল 2-1 বার পড়তেই একটু পর নিলয় আসে। আসলে আমি আকাশ। আপনি মাইকে বেশ কিছু টাকা দিয়ে সাহায্য করেছেন। আমি আপনাকে সেই টাকাগুলো ফেরত দিতে চাই, কারণ আমি মাহিকে বলেছিলাম যে ওর ভাইয়ের অপারেশনের সমস্ত খরচ আমি বহন করব, কিন্তু কিছু কারণে টাকাগুলো আর দেওয়া হয়নি। আমি আপনার সমস্ত কথা শুনলাম, কিন্তু টাকাগুলো আমি ফেরত নিতে পারবো না। কিন্তু কেন? কারণ মাহি আমার বোনের মতো। আমি আমার বোনকে সাহায্য করেছি, আর ভাই বোনকে সাহায্য করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? এখানে টাকা নেওয়ার কোনো প্রশ্নই আসে না। আপনার বোন বলতে? মাহি তো প্রস্টিটিউট। মাহিকে তো আপনি টাকা দিয়ে ঠিক করে এনেছিলেন, তাহলে আপনার বোন হলো কিভাবে? হ্যাঁ, ঠিক করে এনেছিলাম, তবে সে আমার সাথে কোনো কিছু করেনি। সে আমাকে ভাই বলে অনুরোধ করেছিল,
আমি যাতে তার সাথে কোনো কিছু না করি। আমিও তাকে বোন বলেই ডেকেছিলাম, তার সাথে কোনো কিছুই করিনি। সে আমাকে তার জীবনে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে, আর এটাও বলে সে নাকি একটা মানুষকে ভালোবাসে, আর সে ওই মানুষটাকে ঠকাতে পারবে না। তবে সেই ভালোবাসার মানুষটা যে আপনি, সেটা আমি শিওর। আকাশ নিলয়ের মুখ থেকে এমন কথা শুনে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে বলে মনে হচ্ছে। এ আল্লাহ, কি করলাম আমি এটা? নির্দোষ একটা মেয়েকে শাস্তি দিলাম আমি। আমার মতো খারাপ লোক দুনিয়াতে একটাও নাই। ভাইয়া প্লিজ, মাহি কোথায় একটু বলেন না, আমি ওর কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। আমি মাহিকে নিজের করে নেব। এখন কি দেহের কী হবে? জিনিস থাকতে জিনিসের কদর করতে হয়, না হয় জিনিসের মান কমে যায়। যেমন দেখেন, ওই যে একটু আগে একটা মেয়েকে দেখলেন না, ও আমার ওয়াইফ। আমরা 2 দিন আগে বিয়ে করেছি। ও আমাকে অনেক আগে থেকে ভালোবাসতো, সেটা আমি জানতাম না। জানলে হয়তো আমি আমার জীবন ওভাবে নষ্ট করতাম না। কিন্তু এখন আমরা অনেক সুখে আছি। আর একটা কথা মনে রাখবেন, সব মেয়েরা ছলনাময়ী হয় না, কিছু মেয়ে সত্যিকারের ভালোবাসে। মাহি আপনাকে সত্যিকারে ভালোবেসেছিল, কিন্তু আপনি তার ছলনা মনে করে তাকে ফিরিয়ে দিয়েছেন। না হলে মাহিকে আপনারা ছাড়াতে হতো না। ভাইয়া প্লিজ, ভাইয়া একটু বলেন না মাহি কোথায়। প্লিজ ভাইয়া, প্লিজ। মাহি কোথায় তা তো আমি জানি না, তবে সে যাওয়ার আগে একবার আমার কাছে এসেছিল আর বলে গেছে সেই মিথ্যেবাদী শহর থেকে অনেক দূরে কোথাও চলে যাবে। অন্যদিকে মাহি সে তার মা আর ছোট ভাইকে নিয়ে গ্রামের বাড়িতে চলে যায়। গ্রামের বাড়িতে সে একটা ছোট্টখাটো স্কুলে জব করে কোনোভাবেই দিন কাটিয়ে দেয়। আজ প্রায় 6 মাস আকাশ মাহিকে সমস্ত অলিগলিতে খোঁজ করে, কিন্তু কোথাও পায় না। আকাশ পুরা পাগলের মতো হয়ে গিয়েছে। এখন সে সারাদিন নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রাখে। বাবা, আর কতদিন এভাবে কষ্ট পাবি বলতো? তোর কষ্টে যে আমাদের কষ্ট হয়, এটা কি তুই বুঝিস না? এভাবে নিজেকে 4 দেওয়ালের মাঝে বন্দি করে কেন কষ্ট দিচ্ছিস? তুই যার জন্য কষ্ট পাচ্ছিস, হয়তো সে অন্য কাউকে ভালোবাসে। না মা, এটা হতে পারে না। মাহি শুধু আমাকেই ভালোবাসে, সে অন্য কারোর হতে পারে না, সে শুধু আমার। আচ্ছা বাবা, বুঝলাম মাই শুধু তোর, কিন্তু নিজেকে এভাবে ঘরের মধ্যে আর কত বন্দি করে রাখবি? প্লিজ এভাবে আর নিজেকে কষ্ট দিস না। তোর অফিস থেকে চিঠি পাঠিয়েছে, তোকে জয়েন করতে বলেছে। প্লিজ আর না করিস না। এবার একটু আমাদের কথা ভেবে হলেও 4 দেওয়ালের ভিতর থেকে নিজেকে মুক্ত কর। আচ্ছা মা, ঠিক আছে, আমি কাল থেকে অফিসে জয়েন করব। আকাশ ঘর থেকে বের হয়ে আজ অনেক দিন পর সে সূর্যের আলো দেখেছে। তারপর আকাশ সেলুনের দোকানে যায়, ফ্রেশ হয়ে আবার ঘরে ফিরে আসে। এভাবে তার দিন কেটে যায়। পরের দিন রেডি হয়ে অফিসে যায়। আজ অনেক দিন পর আকাশ অফিসে যাবে, তাই সবাই তার জন্য ফুলের তোড়া হাতে নিয়ে দাঁড়িয়ে আছে স্বাগতম জানানোর জন্য। আকাশের অনুপস্থিতিতে নতুন কিছু স্টাফ নেওয়া হয়েছে, তার মধ্যে একটা মেয়ে আছে অধরা। সেও হাতে ফুল নিয়ে তার জন্য দাঁড়িয়ে আছে। এদিকে আকাশ অফিসে পৌঁছানোর পর এমডি স্যার তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত করে। তারপর অফিসের স্টাফরাও একে একে তাকে স্বাগত জানায়। অধরা আকাশকে দেখে আকাশের দিকে হাঁ করে তাকিয়ে আছে। কি কিউট চেহারা, চুলগুলো স্পাইক করা, ফিগারটা, ইস, ইচ্ছে করছে গিয়ে জাপটে ধরি। এই যে মিস, আহা হয়ে তাকিয়ে থাকবেন খালি, নাকি ফুলের তোড়াটা দেবেন? না স্যার, দেব তো। তাহলে দিন। অধরা ফুলের তোড়াটা আকাশকে দেয়। আকাশ তারপর তার কেবিনের দিকে চলে যায়। অধরা একটা মুচকি হাসি দিয়ে কাজ করতে চলে যায়। আকাশের কাজে মন বসছে না, বারবার মাহিসে মায়াবী মুখটা আকাশের চোখের সামনে ভেসে উঠছে। একটু পর অধরা আকাশের কেবিনে ঢোকে। স্যার? কোনো উত্তর নেই। আকাশ কোনো চিন্তার রাজ্যে হারিয়ে গেছে। স্যার বলেই চিৎকার করে ওঠে। আকাশ ভয় পেয়ে যায়, আর সাথে রাগও উঠে যায়। এই মেয়ে, এত জোরে চিৎকার করলে কেন? আমি কি বয়রা নাকি? আর তুমি কার অনুমতি নিয়ে রুমে ঢুকেছো? তোমার সাহসী করে হয় অনুমতি ছাড়া রুমে ঢোকার? স্যার আমি তো। চুপ ফাজিল মেয়ে, থাপ্পড় মেরে গালে সব দাঁত ফেলাই দিব। একদম কোনো কথা বলবা না। এই মেয়ে, এইভাবে কান্না করছো কেন? আপনি থাপ্পড় দিয়ে গালের সব দাঁতগুলো ফেলে দেবেন। আমার দাঁত পড়ে গেলে আমি আর খেতে পারবো না, সেই জন্যই তো কান্না করছি। আল্লাহ, আমাকে বাঁচাও, এটা কার পাল্লায় পড়লাম আমি? এই মেয়ে, আমি তোমাকে থাপ্পড় দিছি এখনো? দেননি, তবে দেবেন বলছেন তো। আল্লাহ, আমি কি করব?
আমি খাবো কিভাবে? প্লিজ চুপ করো এবার, প্লিজ। আমার বিরাট বড় ভুল হয়েছে, কেন যে তোমাকে ওই কথা বলতে গেলাম। পায়ে পড়ি তোমার, চুপ করো এবার। চুপ করব এক শর্তে, আপনি কখনো আর আমাকে বকা দিতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, যাও, বকা দিব না। এবার বলো, তুমি আমার কেবিনে কেন আসছো, আর আমার পিয়ে কোথায়? এমডি স্যার আপনাকে কেবিনে যেতে বলেছে, আর আমি আপনার নতুন পিএ। আল্লাহ, এই মেয়ে তো বক বক করতে করতে আমার মাথা শেষ করবে। মানে তুমি আমার নতুন পিয়ে? যে আগামীকাল ফরিদপুরে আমাদের কোম্পানির একটা মিটিং আছে, তো সেটাতে তোমাকে যেতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার। তারপর আকাশ এমডি স্যারের কেবিন থেকে বের হয়ে নিজের কেবিনে আসে। এসে দেখে অধরা এখানে বসে আছে, আর আকাশের একটা প্লাজির আছে, সেটা নিয়ে ছোট বাচ্চাদের মতো খেলা করছে। আকাশ অধরাকে দেখে কি বলবে সে নিজেও ভেবে পাচ্ছে না। এই মেয়ে, তোমাকে কি বলে গিয়েছিলাম এখানে বসে খেলা করতে, নাকি নিজের কেবিনে গিয়ে কাজ করতে বলেছিলাম? কেবিনে গিয়ে কাজ তাহলে কেবিনে গিয়ে কাজ না করে এখানে কি করছো? যাও গিয়ে কাজ করো। যাচ্ছি স্যার। বজ্জাত, অ্যানাকন্ডা, লাল কুমির, সাদা হাতি, হলুদ বিড়াল, সব আপনি। এই মেয়ে শোনো। আল্লাহ, আবার কি জন্য ডাকছে কে জানে, সব শুনে ফেললো না তো? কাল রেডি হয়ে থাকবা, আমার সাথে তোমাকে ফরিদপুর মিটিংয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার। অপরদিকে আকাশ কালকে ফরিদপুর যাবে। আকাশের কেন যেন মনে হচ্ছে ফরিদপুরে তার আপন কেউ আছে। ফরিদপুর নামটা শুনতেই কেমন যেন মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করছে। সেদিন আকাশ অফিস শেষ করে বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে কালকে মিটিংয়ের পেপারসগুলো এক নজরে একটু দেখে নেয় যে সব ঠিক আছে কিনা। সব কিছু ঠিকঠাক করে রাতে ঘুমিয়ে পড়ে। পরের দিন বাসা থেকে বের হওয়ার সময় বাসায় বলে যায় যে ফরিদপুরে একটা মিটিং আছে, সেখানে সে 2 দিন থাকবে। গাড়ি নিয়ে বের হয় অফিসের উদ্দেশ্যে। অধরা রেডি হয়ে অফিসে চলে যায়। একটু পরে আকাশ আর অধরা ফরিদপুর যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তারা দুপুরের আগেই ফরিদপুরে গিয়ে পৌঁছায়। তারপর আকাশ আর মাহি একটা হোটেলে গিয়ে ওঠে। হোটেলে 2 জনের জন্য রুমটা আগে থেকে বুকিং করে রেখেছে আকাশ। 2 জন দুপুরে খাবার খেয়ে একটু রেস্ট নেয়। 3টা বাজে মিটিং। আকাশের ফোনে অ্যালার্ম বাজছে। আকাশ তাড়াহুড়া করে ঘুম থেকে উঠে পড়ে। তারপর রেডি হয়ে অধরাকে ফোন দেয়। অধরা ফোন ধরছে না। বেশ কয়েকবার ফোন দেয়, আর মাত্র 15 মিনিট আছে মিটিং শুরু হওয়ার। আকাশ অধরা রুমের সামনে গিয়ে দরজা নক করে। না, তাও আর অধরা খুলছে না। আকাশের রাগ উঠে যাচ্ছে। আকাশ জোরে জোরে দরজায় বাড়ি দিতে থাকে। একটু পর অধরা চোখ মুছতে মুছতে এসে দরজা খুলে দেয়। অধরার এরকম কাণ্ড দেখে আকাশের রাগটা আরও বেড়ে যায়। এই মেয়ে, কয়টা বাজে? কতবার ডেকেছি তোমাকে আমি, আর কয়টা ফোন দিয়েছি তোমাকে? তোমার ফোন কোথায়? সরি স্যার, একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই শুনতে পাইনি। 3টা বাজে মিটিং, আর তুমি পড়ে পড়ে ঘুমাচ্ছ? কাণ্ডজ্ঞান নেই তোমার? ইচ্ছে করছে থাপ্পড় মেরে গালে সব করা দাঁত ফেলাই দি। অধরা আকাশের এমন রাগ দেখে ভয়ে কান্না করে দেয়। এই মেয়ে, আবার কান্না করতেছো কেন? কান্না অফ করো। আপনি অনেক খারাপ। আপনি আমাকে বলেছিলেন আর বকা দেবেন না, তাও আপনি আমাকে বকা দিলেন, আবার থাপ্পড়ও মারবেন বলছেন। আম্মু তুমি কোথায়? এই মানুষটা আমাকে মারবে বলছে, তুমি আমাকে এই মানুষটার কাছ থেকে নিয়ে যাও। আকাশ অধরার এমন কাণ্ড দেখে আকাশ অধরার উপরে রাগ করবে কিনা সে নিজেও বুঝে উঠতে পারছে না। আল্লাহ, তুমি কোন পাগল মেয়ের পাল্লায় আমাকে ফেললা? আল্লাহ আমাকে রক্ষা করো এই পাগল মেয়ের হাত থেকে, না এই মেয়ে আমার মাথা নষ্ট করে ফেলবে। আচ্ছা প্লিজ, এবার তো কান্না বন্ধ করো। আমাকে কোন পাগলে যে কামড়ে দিয়েছিল, আমি তোমাকে বকা দিতে গেছিলাম। এখন আমার নিজের ওপর নিজেরই রাগ হচ্ছে। এবার প্লিজ গিয়ে রেডি হয়ে আসো, আর কোনোদিন আমি তোমাকে বকা দেবো না। সত্যি বলছেন তো? আর বকা দেবেন না তো? বাবা, সত্যি বলতেছি, আর বকা দিব না। এবার তো যাও। স্যার আপনি 2 মিনিট একটু বসুন, আমি ওয়াশরুমে যাব আর 2 মিনিটের মধ্যে রেডি হয়ে চলে আসব। অধরা রেডি হয়ে আসে। তারপর আকাশ আর অধরা মিলে মিটিং করার জন্য বেরিয়ে পড়ে। মিটিং শেষ করতে করতে প্রায় 4টে বেজে যায়। মিটিং শেষে আকাশ আর অধরা আবার হোটেলের উদ্দেশ্যে গাড়ি করে রওনা দেয়। আকাশ গাড়ি ড্রাইভ করছে, আর অধরা বক বক করছে আকাশের সাথে। আকাশের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। আকাশ চুপ করে বসে আছে। গাড়ি কিছু দূরে আসার পরে আকাশের মনে হয় মাহিকে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখেছে। আকাশের গাড়ি কিছুটা পথ এগিয়ে যায়। সে আবার পিছনে ব্যাগ দিয়ে গাড়িটা রাস্তার এক পাশে দাঁড় করায়। আকাশ গাড়ি থেকে নেমে এসে মাহি হেঁটে চলে যায়। তারপর আকাশ দৌড়ে গিয়ে মাহির সামনে দাঁড়ায় আর মাহিকে জড়িয়ে ধরে। এই কে আপনি, আর
আর আপনি আমাকে এভাবে জড়িয়ে ধরছেন কেন? আকাশ মাহিকে ছেড়ে দিয়ে এই আমি তোমার আকাশ, যাকে তুমি তোমার জীবনের চেয়েও বেশি ভালোবাসতা। আমি সেই আকাশ। জানো আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি। এই 6টা মাস আমি তোমাকে পুরো পাগলের মতো খুঁজেছি, সমস্ত অলিগলিতে খোঁজ করেছি, কিন্তু কোথাও পাইনি। তুমি যেদিন আমাকে ছেড়ে চলে আসো তার 2 দিন পর তোমার ভাইয়ের কাছে আমি সব কিছু শুনেছি, যে তুমি কোনো ভুল করনি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। প্লিজ মাহি, তুমি আমায় ক্ষমা করে দাও। এই কে আপনি আর কোন আকাশ? আমি এই নামের কাউকেই চিনি না। আর কিসের জন্যই বা ক্ষমা চাচ্ছেন আপনি? আকাশ মাহির হাত ধরে প্লিজ মাহি, তুমি আমাকে যা শাস্তি দিবে আমি মাথা পেতে নেব, কিন্তু আমাকে এভাবে একা রেখে চলে যেও না। এই আপনার সাহস তো কম না? আপনি আমাকে একটু আগে জড়াই ধরছেন, এখন আবার হাত ধরছেন। আমাকে টাচ করার অধিকার কে দিয়েছে আপনাকে? আর একবার বললাম না আমি আপনাকে চিনি না। আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো, আর এখন তুমি যা বলছো এগুলো একটাও তোমার মনের কথা না। মাহি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি মানছি যে আমি তোমার সাথে অন্যায় করেছি, আমি তার জন্য ক্ষমা প্রার্থী। প্লিজ তুমি আমার ভালোবাসাকে এভাবে ফিরিয়ে দিও না। আপনি আমার পথ ছাড়ুন আর আমাকে যেতে দিন, না হয় কিন্তু এবার খারাপ কিছু হয়ে যাবে। না, আমি তোমার পথ ছাড়বো না। আগে তুমি আমাকে বলো যে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। রাস্তার পাশে চায়ের দোকানে বেশ কয়েকজন ছেলে বসেছিল। তারা হুট করে দৌড়ে আসে আকাশ আর মাহির দিকে। তাদের মধ্যে চুল লম্বা একটা ছেলে ছিল, হয়তো সে তাদের বস। সে মাহিকে জিজ্ঞাসা করে, মাহি, এই ছেলেটা কি? তোর হাত ধরলো কেন? আমি চিনি না ছেলেটাকে, আর কেন আমার হাত ধরেছে আমি জানি না। চুল লম্বা ছেলেটার নাম রাফিন। সে মাহিকে পছন্দ করে, কিন্তু মাহি তাকে পছন্দ করে না। আর রাফিন এলাকার উচ্চশৃঙ্খল ছেলেদের মধ্যে সে সবার প্রথম। নেশা করা, চাঁদাবাজি করা রাফিনের কাজ। তুই ঘরে যা, আমি দেখছি ওকে। মাহি একটা বড় গেট খুলে ঘরের মধ্যে ঢুকে পড়ে। এই, তোর সাহস কি করে হয় মাহির গায়ে হাত দেওয়ার? তুই ওর গায়ে হাত দিলি কোন সাহসে? বলেই মাহি 2-3টা থাপ্পড় মারে। পাশের ছেলেগুলো আকাশকে মারতে শুরু করে। অধরা এখন তো গাড়িতে বসেছিল। যখন দেখলো কিছু ছেলে মিলে আকাশকে মারছে, তখন গাড়ি থেকে নেমে পড়ে আর দৌড়ে গিয়ে আকাশকে জড়িয়ে ধরে শেভ করে। প্লিজ ভাইয়া, আপনারা আর ওনাকে মারবেন না। এই মেয়ে, তুমি কি ওকে বাঁচাইতে আসছো? আমি ওনার ওয়াইফ। আজ তোমার জন্য ওকে আমি ছেড়ে দিলাম, আর যদি কোনোদিন দেখি মাহিকে বিরক্ত করতে, তাহলে মেরে সোজা হাড্ডি গুড্ডি গুঁড়া করে দেবো। তারপর ছেলেগুলো সেখান থেকে চলে যায় আর অধরা আকাশকে এনে গাড়িতে বসায়। থাপ্পড় মারার ফলে আকাশের ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। অধরা ব্যাগ থেকে টিস্যু বের করে আকাশের রক্তগুলো মুছে দেয়। কি দরকার ছিল এমনটা করার? আকাশ কোনো কথা বলছে না, চুপ করে বসে আছে। আকাশ শুধু একটা কথা ভাবছে, তার ভালোবাসার মানুষ তাকে অস্বীকার করেছে। সে আর এই জীবন রাখবে না। আপনি চুপ করে গাড়িতে বসুন, আমি ড্রাইভ করছি। আকাশকে পাশের সিটে বসিয়ে অধরা গাড়ি ড্রাইভ করছে। অপরদিকে মাহিরও খারাপ লাগছে। সে তার ভালোবাসার মানুষটাকে সে অস্বীকার করছে। চোখ দিয়ে অনবরত জল পড়ছে মাহির। সে তো তার ভুলটা বুঝতে পেরেছে, তারপরেও কেন আমি তার সাথে এমনটা করলাম? আমি যে তোমাকে অনেক ভালোবাসি। আজ 6টা মাস আমি ঠিকমতো ঘুমোতে পারি না। তোমার কথাগুলো বারবার মনে পড়ে। তোমার সেই স্মৃতিগুলো আমাকে ঠিকমতো ঘুমোতে দেয় না। তোমাকে এতটা ভালোবাসার পরেও কেন তোমাকে আমি আপন করে নিতে পারছি না? আমিও চাই তোমাকে ভালোবাসতে, তোমার বুকে মাথা রেখে ঘুমোতে। আমার সতীত্ব যে আমি তোমাকেই বিলিয়ে দিয়েছি, সেই তোমাকেই কিভাবে ভুলে থাকি? আমিও চাই তোমাকে আপন করে নিতে, কিন্তু এই ইগো নামক জিনিসটা তোমাকে আপন করে নিতে দেয় না। কিছুক্ষণ পর তারা হোটেলে পৌঁছে যায়। হোটেলে আসার পর অধরা আকাশকে ধরে খাটে শুইয়ে দেয়। অধরা ফ্রেশ হয়ে এসে দেখে আকাশ ঘুমিয়ে পড়েছে। অধরা আকাশকে ডাক দেয় না। অধরা সে তার নিজের রুমে চলে যায়, কিন্তু অধরার মনে বারবার একটা প্রশ্ন আসছে। আকাশ স্যার কেন মেয়েটার হাত ধরলো, আর কেনই বা লোকগুলো ওনাকে মারলো? আচ্ছা স্যার, ঘুম থেকে উঠলে স্যারের থেকে জেনে নেওয়া যাবে। রাত 10টা বাজে। হোটেলের বয় এসে, ম্যাম, আপনাদের খাবারগুলো। স্যারের রুমে খাবার দিয়েছেন? জি না ম্যাম, অনেকবার ডাক দিয়েছি কিন্তু দরজা খুলেন না। রেস্ট নিচ্ছেন মনে হয়, তাই আর স্যারকে ডিস্টার্ব করিনি। আপনাকে দিয়ে যাচ্ছি খাবারগুলো, আপনি একটু স্যারকে পৌঁছে দেবেন। আচ্ছা ঠিক আছে,
আপনি খাবারগুলো রেখে যান, বাকিটা আমি দেখছি। হোটেলের বয় চলে যায়। অধরা খাবারগুলো নিয়ে আকাশের রুমের সামনে গিয়ে দরজায় বাড়ি দিতে থাকে। স্যার, স্যার। আকাশের কোনো সাড়া শব্দ নেই। অধরা আকাশের রুমের দরজায় একটু জোরে জোরে ধাক্কা দিতেই দরজাটা খুলে যায়। অধরা ভিতরে ঢুকে দেখে আকাশ বিছানার উপরে শুয়ে গিরগির করে কাঁপছে। আল্লাহ, স্যারের তো অনেক জ্বর। জ্বরে স্যারের গা হাত পা পুড়ে যাচ্ছে। লোকগুলো মারার ফলে হয়তো স্যারের জ্বর চলে এসছে। এখন কি করি? হ্যাঁ, স্যারের গা মুছে দিলে হয়তো জ্বরটা একটু কমে যাবে। আগে স্যারকে খাবারগুলো খাইয়ে দিই, তারপর গা মুছিয়ে দেব। অধরা আকাশকে ধরে কোনো রকমে উঠিয়ে খাবারগুলো খাইয়ে দেয়। তারপর এক বালতি পানি এনে আকাশের মাথায় অল্প অল্প করে ঢালতে থাকে। স্যারের শরীরটাও মোছা দরকার, না হয় জ্বর তো কমবে না। এখন কি করি? স্যার যদি কিছু মনে করেন। দূর, যা মনে করার করুন, আগে গা মুছিয়ে দিই। অধরা প্রথমে আকাশের শার্ট খোলে। অধরা শরম লাগছে, কিন্তু শরম লাগলেও তার কিছু করার নেই। এভাবে অধরা আকাশের সারা শরীর মুছে দেয়। অধরা আকাশের শরীর মুছে দেওয়ার পর সে পানির বালতি নিয়ে ওয়াশরুমের দিকে যায় পানিগুলো ফেলে দিতে। এমন সময় আকাশ অধরার হাত ধরে। এই, কোথায় যাচ্ছ তুমি? স্যার, পানিগুলো একটু ফেলে দিয়ে আসছি। এই, কোথাও যাবে না তুমি। বলেই টান দিয়ে নিজের বুকে নিয়ে আসে অধরাকে। মাহি মনে করে, এই মাহি, কোথাও যাবে না তুমি। আমি তোমাকে কোথাও যেতে দেব না। একবার তোমাকে আমি হারিয়েছি, আমি আর তোমাকে হারাতে চাই না। বলে আরো শক্ত করে জড়িয়ে ধরে নিজের বুকের সাথে। মনে হচ্ছে সে আকাশ থেকে ছেড়ে দিলে সে দূরে কোথাও চলে যাবে। তুমি কি বুঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি? তারপরেও কেন তুমি আমার থেকে দূরে সরে থাকতে চাও? অধরা বুঝতে পারে যে আকাশ জ্বরের ঘরে প্রলাপ দিচ্ছে, তাই আর অধরাও কিছু বলছে না, চুপ করে শুয়ে আছে। অধরারও ভালো লাগছে আকাশের বুকে এভাবে শুয়ে থাকতে। দুজনেই এভাবে ঘুমিয়ে পড়ে। সকালে আকাশের আগে ঘুম ভেঙে যায়। সে ঘুম থেকে উঠে দেখে যে সে অধরাকে জড়িয়ে ধরে আছে, সাথে সাথে ছেড়ে দেয় আর খাট ছেড়ে উঠে যায়। আর রাতে কি হয়েছিল ভাবতে থাকে। রাতের ঘটনা মনে পড়তেই তার কেমন যেন লজ্জা লাগছে। অধরা এখন কি ভাববে তাকে? অধরারও ঘুমটা ভেঙে যায়। সরি, আসলে রাতের ঘটনার জন্য আমি সজ্ঞানে কিছু করিনি। ওকে স্যার, সরি হওয়ার কিছুই নেই। আজ আকাশ আর অধরা ঢাকা ফিরে যাবে। হঠাৎ আকাশের মাহির কথা মনে পড়ে। না, আজ যাওয়ার আগে একবার শেষ দেখা করে যাব মাহির সাথে। তারপর আকাশ ফ্রেশ হয়ে রেডি হচ্ছে মাহির সাথে দেখা করবে বলে। স্যার, কোথায় যাচ্ছেন? আমাদের যাওয়ার তো এখন অনেক টাইম বাকি আছে। মাহির কাছে। অধরা তখনই মনে পড়ে কাল রাতে যখন আকাশ স্যার জ্বরের ঘরে প্রলাপ দিচ্ছিল তখন মাহির কথা বলছিল। অধরা তখনই বুঝে গেছে যে মাহিকে আকাশ স্যার ভালোবাসে। অধরার মন খারাপ হয়ে যায়। অধরা, তুমি একটু থাকো, আমি আসছি। বলেই গাড়ি নিয়ে বের হয়ে যায় মাহির বাসার উদ্দেশ্যে। আকাশ কালকে মাহিকে দেখেছিল একটা বাসায় ভিতরে ঢুকতে। সে শিওর যে মাহি এখানে থাকে। অধরা অনেকবার পিছন থেকে বারণ করছে না যেতে, তবে আকাশ শোনে না। সে মাহির সাথে দেখা করে চলে গেছে। অধরার আকাশের পিছন পিছন বেরিয়ে পড়ে। একটা ট্যাক্সি নিয়ে আকাশকে ফলো করে। অধরার মনে বারবার খালি একটা ভয় কাজ করছে। কালকে লোকগুলো যদি আজকে আকাশ স্যারকে দেখে তাহলে তারা আকাশ স্যারকে আর জীবিত রাখবে না। আকাশ গাড়ি মাহির বাসার সামনে দাঁড় করায়। তারপর বাসার ভেতরে ঢুকে কলিং বেল চাপ দিতেই একটা মহিলা এসে দরজা খুলে দেয়। আর সেই মহিলাটা হচ্ছে মাহির মা। মাহির মা আকাশকে দেখেই চিনে ফেলে যে এই সেই আকাশ যার সাথে মাহির সম্পর্ক ছিল। মাহির মা সমস্তটা জানে না, তবে এইটুকু জানে যে মাহি আকাশকে ভালোবাসে। এই ছেলে, তুমি এখানে কেন এসেছো? আমার মেয়ের চোখের ঘুম কেড়ে নিয়েও কি শান্তি হয়নি তোমার? তোমার কারণে আমার মেয়েটা হাসা পর্যন্ত ছেড়ে দিয়েছে, সারা দিন উদাস হয়ে থাকে। তোমার কারণে আমরা ওই শহর ছেড়ে এখানে চলে এসেছি। এখানেও আমাদের পিছু পিছু চলে এসেছো। কি চাও তুমি? আমার মেয়ের পিছনে কেন পড়ে আছো তুমি? চলে যাও এখান থেকে, আর আমাদেরকে একটু শান্তিতে থাকতে দাও। প্লিজ আন্টি, আমি মাহির সাথে একবার কথা বলবো প্লিজ, তারপর আমি না হয় চলে যাব। আর কোনো দিন আপনাদেরকে ডিস্টার্ব করব না। না, মাহি তোমার সাথে কথা বলবে না। চলে যাও এখান থেকে, আর মাহিকে ভুলে যাও। প্লিজ, শেষ একবার মাহির সাথে কথা বলবো আমি, প্লিজ। আকাশের জোড়াজড়িতে মাহির মা রাজি হয়। আচ্ছা, তুমি এখানে বসো, আমি মাহিকে ডেকে আনছি।
কিছুক্ষণ পর মাহি আসে। আপনি আবার এখানে কেন এসেছেন? আপনি কি চান আমার কাছে? আপনি প্লিজ চলে যান। মাহি প্লিজ তুমি একটা বার আমার কথা শোনো। আমি কি শুনবো আপনার কথা? হ্যাঁ, আর শোনার বা কি বাকি আছে? প্লিজ মাহি, তুমি আমাকে মাফ করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আর কোনোদিন তোমাকে সন্দেহ করব না। তুমি শেষ একটা বারের জন্য আমাকে সুযোগ দাও প্লিজ। না, এখন আর সম্ভব না। যা ছিল 6 মাস আগেই সব কিছু শেষ হয়ে গিয়েছে। এখন আমার মনে আপনার জন্য কোনো জায়গা নেই। আপনি প্লিজ চলে যান। আপনি আমার বাসায় এসেছেন সেটা রাফিন জানতে পারলে খুব খারাপ হবে। আপনার ভালোর জন্য বলছি, প্লিজ চলে যান। না, তুমি আমাকে হ্যাঁ বলা পর্যন্ত আমি এখান থেকে যাব না। আপনি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকেন তাহলে আমি সেই ভালোবাসার দোহাই দিয়ে বলছি, আপনি এখান থেকে চলে যান প্লিজ। তুমি যখন ভালোবাসার দোহাই দিয়ে বললে, তাহলে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তবে একটা কথা মনে রাখবা, আমার ভালোবাসাটা মিথ্যে ছিল না। তোমাকে সত্যি আমি অনেক ভালোবাসি। তোমার মনে আমার জন্য কোনোদিনও জায়গা হবে কিনা জানি না, তবে আমার মনে তোমার জন্য যে জায়গাটা আছে সেটা কোনোদিন অন্য কারোর হবে না। তুমি আমাকে ভালো না বাসতে পারো, তবে আমি তোমাকে সারা জীবন ভালোবেসে যাব। আর আজকের পর হয়তো এই আকাশকে কেউ আর খুঁজে পাবে না, এই আকাশের সাথে মিশে যাবে। আকাশ নামের কোনো ছিটে ফোঁটাও এই জমিনের বুকে থাকবে না। অনেক কিছু বলে ফেলেছি, ভুল বলে ক্ষমা করে দিও। ভালো থেকো, খোদা হাফেজ। আকাশ মাহির ঘর থেকে বের হয়ে পড়ে। মাহি এতক্ষণ চোখের পানি আটকে রাখলেও এখন আর চোখের পানি যেন কোনো বাধায় মানছে না। মাহি কান্না করতে করতে ফ্লোরে বসে পড়ে। মাহির চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ, আমার সাথে কেন এমনটা হয়? এতদিন তো ভালোই ছিলাম, কেন তুমি আবার ওকে আমার সামনে আনলে? আমি না পারছি ওকে গ্রহণ করতে, না পারছি ওকে দূরে সরিয়ে দিতে। এমন ধৈর্যের পরীক্ষা কেন নিচ্ছ আল্লাহ তুমি আমার কাছ থেকে? আকাশ গেট দিয়ে যখন বের হবে তখন রাফিন আরো কয়েকটা ছেলে মিলে আকাশকে ধরে। আকাশ মাহির বাসায় আসছে সেটা কিভাবে জানি রাফিন খবর পেয়ে যায়, আর ছেলেগুলো আসার সময় সাথে করে স্টিক নিয়ে আসে। রাফিন আকাশের কলার ধরে। এই, কালকে তোরে ভালোভাবে বলেছিলাম তো, তাই তোর কানে যায় নাই। এবার দেখ তোর কি হাল করি। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু বাঁকাইতে হয়। তারপর রাফিন আর ছেলেগুলো মিলে আকাশকে অনেকক্ষণ মারধর করে। আকাশ কোনো কথাই বলছে না, চুপচাপ মার খাচ্ছে। সে মনে মনে ভাবছে, যাক, লোকগুলো আমার কাজটা সহজ করে দিল। এখন হবে না, আমার মারার রাস্তাটাকে সহজ করে দিয়েছে ওরা। যার জন্য বাঁচবো সেই তো এখন আর আমার নেই, তার থেকে মরে যাওয়াই ভালো। হঠাৎ পিছন থেকে কেউ একজন মাথায় খুব জোরে আঘাত করে। আকাশ সাথে সাথে মাটিতে পড়ে যায়। তার মনে হচ্ছে তার মাথায় দিয়ে পানির মতো কিছু গড়িয়ে পড়ছে। চোখগুলো ঝাপসায় আসছে তার, আর কিছু মনে নেই। আকাশকে ফেলে রেখে চলে যায়। অধরা ইতিমধ্যে গাড়ি থেকে নামে। অধরার মনে যেন ভয় ছিল, সেটাই হয়েছে। আকাশ মাটিতে পড়ে আছে, মাথা দিয়ে ব্লাড বের হচ্ছে। অধরা দৌড়ে গিয়ে আকাশকে ধরে তার মাথাটা কোলের উপর রাখে। আকাশের মাথা যে জায়গায় ফেটে গেছে সেই জায়গায় অধরা চাপ দিয়ে ধরে আছে। তারপরে রক্ত পড়া বন্ধ হচ্ছে না। আকাশের এমন অবস্থা দেখে অধরা কান্না করে দেয়। প্লিজ কেউ একটু সাহায্য করুন। লোকজন অনেক জড়ো হয়েছে, কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে আসছে না। মাহি চিল্লাচিল্লির আওয়াজ শুনে দৌড়ে নিচে নামে, আর নিচে নেমে আকাশকে এই অবস্থায় দেখে সে আর দাঁড়িয়ে থাকতে পারছে না। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ছে। মনে হয় যে আকাশকে এই অবস্থায় দেখে তার রাগ, আকাশের উপর জমে থাকা সমস্ত অভিমান নিমেষে উধা হয়ে যায়। মাহির মাথা ঘুরছে আকাশকে এই অবস্থায় দেখে। আকাশ মাটিতে পড়ে আছে, আর একটা মেয়ে তার মাথা চেপে ধরে আছে। মাহি দৌড়ে আকাশের কাছে যায়। আকাশ, চোখ খোলো প্লিজ, খোলো না আকাশ। আকাশ, আমি আর তোমাকে কষ্ট দেব না, অনেক ভালোবাসবো তোমাকে। প্লিজ চোখ খোলো আকাশ। আমি আর তোমার উপরে কোনোদিন অভিমান করব না, কোনো দিন না, তোমার উপরে রাগ করব না। প্লিজ একবার চোখ খোলো আকাশ, একবার। এই মেয়ে সব কিছু শেষ করে এখন আসছেন আদিক্ষেতা করতে। আপনার কারণেই আকাশ স্যারের আজ এই অবস্থা। আপনি আকাশ স্যারকে একদম ছোবেন না। প্লিজ এমন করো না, ও
ওকে আমার থেকে দূরে সরিয়ে দিও না। ওর কিছু হলে আমি যে মরে যাব। প্লিজ আগে ওকে হসপিটালে নিয়ে চলো, তারপর আমাকে যা শাস্তি দেওয়ার দিও, আমি মাথা পেতে নেব। আকাশকে হসপিটালে নিয়ে আসার পর এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। একজন ডাক্তার বেরিয়ে এসে তাড়াতাড়ি রোগীর জন্য বি পজিটিভ রক্ত লাগবে। ডাক্তার, আমার রক্ত বি। মাহি রক্ত দেওয়ার পর মাথাটা হালকা ঘুরতে থাকে। ডাক্তার বলে, আপনি রক্ত দিয়েছেন, একটু রেস্ট নিন, না হয় মাথা ঘুরে পড়ে যেতে পারেন। ডাক্তার রক্ত নিয়ে আবার ওটিতে ঢুকে যায়। কে শোনে কার কথা? মাহি শোয়া থেকে উঠে ওটির সামনে এসে পায়চারি করছে। মাহি তার নিজের প্রতি কোনো চিন্তাই নেই, চিন্তা হচ্ছে খালি আকাশকে নিয়ে। অধরা একপাশে নীরবে বসে আছে, তার চোখ দিয়েও অনর্বরত পানি পড়ছে। একটু পর ডাক্তার বের হয়ে আসে। মাহি দৌড়ে গিয়ে আল্লাহকে ডাকুন, এখন কিছু বলা যাচ্ছে না, তবে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি। অফিস থেকে আকাশের বাসার নাম্বার নিয়ে ফোন করে অধরা জানিয়ে দেয়। তারা চলে আসে। আজ 2 দিন কারোর কোনো খাওয়া দাওয়া নেই। সবাই যদিও একটু খেয়েছে, কিন্তু মাহি এক ফোঁটা পানি অবধি খায়নি। মা একটু কিছু খেয়ে নে, না হয় অসুস্থ হয়ে পড়বি। না, আমার আকাশ ঠিক না হওয়া পর্যন্ত আমি কোনো কিছুই খাবো না। মাহি সারাক্ষণ আকাশের পাশে বসেছিল, সর্বদা আকাশের দেখাশোনা করেছে। 3 দিনের সময় রাতের বেলায় আকাশের জ্ঞান ফিরে মাহি দৌড়ে গিয়ে আকাশকে ডেকে নিয়ে আসে। ডাক্তার সবকিছু দেখার পরে, আমরা তো ভয় পেয়ে গেছিলাম, এত সময় হয়ে গেছে, রুগীর কেন জ্ঞান ফিরছে না। যাক, অবশেষে জ্ঞান ফিরল। এখন আর চিন্তা কোনো কারণ নেই, রেস্টে থাকলে আর নিয়মিত মেডিসিনগুলো নিলে সব ঠিক হয়ে যাবে। ডাক্তার চলে যায়। আকাশের মা বাবা সবাই আকাশকে ঘিরে আছে। যার সেবায় আকাশ সুস্থ হয়ে উঠল সে কোথায়? আর মাহি এক কোণে দাঁড়িয়ে আছে। মাহির এক কোণে দাঁড়িয়ে থাকতে দেখে, এই মেয়ে, দৌড়ে দাঁড়িয়ে কি করছিস? এদিকে আয়। আকাশ মাহিকে দেখে চমকে ওঠে। মা, ও এখানে কেন এসেছে? ওকে চলে যেতে বলো। প্লিজ বাবা, তুই মাহির উপরে রাগ করিস না। বেচারিটা আজ 3 দিন ধরে পানি পর্যন্ত মুখে দেয়নি। সারা দিন রাত তোর পাশে ছিল, তোর সেবা করেছে। তোরা কথা বল। সবাই কেবিন থেকে বের হয়ে যায়। আকাশ মুখ অন্যদিকে ফিরিয়ে নেয়। মাহি আকাশের পাশে বসে আকাশের বুকে আস্তে করে মাথা রাখে। আমি আর কোনোদিন আপনার উপর অভিমান করব না, কোনোদিন আপনার উপরে রাগ করব না, অনেক ভালোবাসবো আপনাকে। আকাশ চুপ হয়ে আছে, কোনো কথাই নেই। প্লিজ, আমি আর কোনোদিন এমন করব না আপনার সাথে। আকাশ চুপ হয়ে আছে। আপনি আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আকাশ কোনো রেসপন্স করছে না। দেখে মাহি ছোট বাচ্চার মতো ফুপিয়ে কান্না করে দেয়। এবার আকাশ আর অভিমান করে থাকতে পারে না। সে মাহিকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে। মাফ করতে পারি, 2টা শর্ত আছে। কি শর্ত বলেন? আমি সব শর্তে রাজি আছি। আমাকে তুমি করে বলতে হবে। আমি এটা পারবো না, আপনি করেই বলবো। তাহলে আর কথা বলতে হবে না আমার সাথে। এই না না, আমি রাজি, তুমি করেই বলবো। দ্বিতীয় শর্ত হলো, আমাকে এখন অনেকগুলো চুমু দিতে হবে। যা শয়তান, হসপিটালে কি শুরু করলে তুমি? তুমি বলেছো আমি যা শর্ত দিব তুমি তাতেই রাজি, এখন আবার অন্যটা বলছো কেন? এখন না দিলে হয় না? না, এখনই দিতে হবে। 5 মিনিট পর দুজনেই হাঁপাচ্ছে। এখন তো মাত্র 5 মিনিট করেছি, একবার বিয়ে হতে দাও, তারপর তো সারা দিন রাত করব। বজ্জাত একটা, লজ্জা নেই? আকাশকে আরো 2 দিন হসপিটালে রাখা হয়। 2 দিন পর আকাশ অনেকটা সুস্থ। আকাশকে রিলিজ করে বাসায় আনা হয়। এভাবে প্রায় আরো 8টা দিন রেস্টে থাকে। আকাশ কাজকর্মগুলো ঘরে বসে ল্যাপটপে করে। 8 দিন পর আকাশ আজ পরিপূর্ণ সুস্থ। 2 পরিবারের সম্মতিতে আকাশ আর মাহির বিয়ে ঠিক করা হয়। শুক্রবারে আকাশ আর মাহির বিয়ে, আর মাত্র 2 দিন হতে আছে। এদিকে অধরা আকাশকে ভালোবাসলেও মাহি আর আকাশের মিলনটাকে মেনে নেয়। মনে মনে এইটাই ভাবে যে সবাই তো সবার ভালোবাসার মানুষটাকে নিজের করে পায় না, আমিও না হয় না পেলাম। ভালো থাক আমার ভালোবাসা। অধরা আর আকাশ এখন খুব ভালো বন্ধু। দেখতে দেখতে শুক্রবার চলে এসেছে। আজ মাহি আর আকাশের বিয়ে। বিয়েও হয়ে গিয়েছে। আকাশ রুমের সামনে দাঁড়িয়ে আছে। কেমন যেন লাগছে তার রুমের মধ্যে ঢুকতে। মাহির সাথে এর আগেও এক রুমে থেকেছে।
কিন্তু আজ কেন জানি একটু অন্যরকম লাগছে। আজ থেকে অন্য একটা মানুষ আমার খাটে ভাগ বসাবে, আমার রুমের মধ্যে তারও অধিকার থাকবে। এই বদমাইশ, রুমের সামনে দাঁড়িয়ে কি করছিস? মা, যা রুমে যা, বৌমা একা বসে আছে। আম্মু জোর করে রুমে ঢুকাই দিছে। রুমে ঢুকে দেখি বউ আমার লম্বা ঘোমটা দিয়ে বসে আছে। আমি সামনে গিয়ে কাশি দিলাম। মাহি খাট থেকে নেমে এসে সালাম করতে চাইলো। এই কি করছো? তোমার জায়গা আমার বুকে, আমার পায়ে নয়। তারপর বউটাকে 5 গোল করে খাটে নিয়ে শুয়ে দিলাম। হেই, আমার না চুমু খাইতে ইচ্ছা করতেছে। তো আমি কি করব? তোমারে কিছুই করতে হবে না, সব আমিই করছি বলে ওর ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিলাম। ওর ঠোঁট ছেড়ে আস্তে আস্তে নিচের দিকে নামতে লাগলাম। ওর নাভির কাছে এসে থেমে গেলাম। তারপর ওর টল পেটে একটা চুমু দিতেই ও আমার চুলগুলোকে খামচে ধরলো। হেই ভাই, অন্যের কথা তো শুনতেছেন কেন? লজ্জা শরম নাই? যান গিয়ে নিজের বিয়ে করে ইতিহাস তৈরি করুন।